মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল নলেজের যোজক বা কোঅর্ডিনেটর, সৌভাগ্য, প্রকৃতি, প্রতিপত্তি, সহানুভূতি, ব্যালেন্স, সুরক্ষা, ন্যাচারাল ডিফেন্স এই শব্দটিকে অবশ্যই এই আলোচনায় খুব গুরুত্ব প্রদানকারী। তার সাথে ন্যাচারাল ডেভেলপমেন্ট, এডুকেশন, গুরু, শাস্ত্রবিদ তথা মেটেরিয়াল ডিজায়ার থেকে স্পিরিচুয়াল ডিজায়ারের দিকে তার যে যাত্রা, সন্তান, বিবাহ প্রভৃতি একাধিক কারকতা যে বহনকারী গ্রহ, যাকে আমরা দেবগুরু বলে থাকি বৃহস্পতি, আগামী 13ই আগস্ট পরবর্তী প্রায় 10 মাসের জন্য তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে এবং নিজ নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে সে তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে 3টে ঘটনা ঘটবে অ্যাকচুয়ালি। প্রথম হচ্ছে গুরু এখানে আপ টু 11th নভেম্বর মার্গী গতিতে থাকবে, তারপরে গুরু বকরি হবে, বকরি হয়ে 119 দিন থাকবে, তারপরে পুনরায় মার্গী হবে এবং মার্গী হয়ে আলটিমেটলি সামনের বছর 2রা জুন পার্মানেন্টলি পরবর্তী প্রায় 10.5 মাসের জন্য কর্কট রাশিতে প্রবেশ করবে। এবং এই নক্ষত্রের বিস্তার যেহেতু কর্কট রাশির প্রথম চরণ পর্যন্ত আছে, সুতরাং এই নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে কর্কট রাশিতে, সেটা হচ্ছে 18ই জুন, 19শে জুন পর্যন্ত আপনারা ধরতে পারেন, 18-19-এর জামচার পর্যন্ত 2026। তাহলে ন্যাচারালি বুঝতে পারছেন যে পূর্ববর্তী যে দুটো নক্ষত্র ছিল মৃগশিরা, তার কিছুটা অংশে বৃহস্পতি বৃষ রাশিতে বকরি হয়েছিল, পুনরায় রিএন্ট্রি হয়েছে। মৃগশিরার পরে আদ্রা নক্ষত্র বৃহস্পতি 2 মাসে 61 দিনে বিস্তার করেছে, অর্থাৎ করতে চলেছে আগামী 13 তারিখ। এবং এর পরবর্তী যে নক্ষত্র আছে সেই নক্ষত্রে বৃহস্পতি থাকবে 10 মাস। আমি বেশ কিছুদিন আগের একটি আলোচনায় আপনাদের বলেছিলাম যে 2032-33 সাল পর্যন্ত বৃহস্পতির এই যে গোচর সংগঠিত হবে, অর্থাৎ 12 রাশির যে গোচর, এই গোচর হচ্ছে অতিচারী গোচর আছে। হ্যাঁ, অর্থাৎ মোটামুটি 10 বছরের একটু বেশি সময়, আমি এক্স্যাক্ট টাইমটা আপনাদের বলতে পারছি না, 10 বছরের একটু বেশি সময়ে বৃহস্পতি এই 12টি ঘর সে তার গোচর সংগঠিত করবে। এবং কিন্তু দেখবেন যে এই গোচর সংগঠনকালে বৃহস্পতি যে 27টি নক্ষত্রকে টাচ করবে, এই 27টি নক্ষত্রের মধ্যে বেশ কিছু নক্ষত্রে কিন্তু বৃহস্পতি অনেক দিন করে অবস্থান করবে। যেরকম ধরুন এই পুনর্বসু নক্ষত্রে, এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি থাকতে চলেছে পরবর্তী 10 মাস, 10 মাসেরও একটু বেশি সময়, ওয়্যারেজ সে কিন্তু রুম শিফটিং করছে তার থেকে আগে। তো এটা একটা ইমব্যালেন্সের সূচনা করে। এই ইমব্যালেন্স তথাই পুনর্বসু নক্ষত্রের প্রভাব সমস্ত কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব, কিন্তু আমাদের আলোচনা মূলত কনসেন্ট্রেট থাকবে বৃহস্পতি বকরি হওয়ার পূর্ব সময় পর্যন্ত, অর্থাৎ 11ই নভেম্বর পর্যন্ত। 11ই নভেম্বরের পূর্বেই অর্থাৎ 19শে অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে এবং প্রবেশ করে সে কর্কট রাশিতে 1 ডিগ্রির থেকে কম দূরত্ব যাবে, মোটামুটি 55 মিনিটের মতন গিয়ে কর্কট রাশির নবাংশতেই বৃহস্পতি বকরি হবে এবং বকরি হয়ে পুনরায় বাউন্স ব্যাক করবে এবং 4th ডিসেম্বর সে পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে। তো আলটিমেটলি বৃষ রাশি থেকে বৃহস্পতি যাত্রা শুরু করে, বৃহস্পতি বৃষ রাশির 17 ডিগ্রি 1 মিনিট থেকে যাত্রা শুরু করেছে এবং সেই যাত্রা গিয়ে থামবে সে কর্কট রাশির প্রায় 1 ডিগ্রিতে। তার মানে সে যে দূরত্বটা অতিক্রম করছে সেই দূরত্বটা মিথুন রাশির মধ্যেখানে 30 ডিগ্রি, বৃষ রাশির 13 ডিগ্রি, তো 43 ডিগ্রি এবং কর্কট রাশির প্রায় 1 ডিগ্রি, মানে 44 ডিগ্রি সে অতিচার গতিতে অতিক্রম করবে। কতটুকু সময়ের মধ্যে সেটা হচ্ছে কিন্তু এই বছর যে যাচ্ছে, এই বছরের ফেব্রুয়ারি মাসের 4-5 তারিখ থেকে
সে নভেম্বর মাসের 11 তারিখের মধ্যে 43 ডিগ্রি রাস্তা অতিক্রম করছে এবং এর মধ্যে সে মৃগশিরা প্রথমে নিজের নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে ছিল, সে রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা, মৃগশিরা থেকে আদ্রা, আদ্রা থেকে পুনর্বসু নক্ষত্রে, এবং এই পুনর্বসু নক্ষত্রে সে 10 দিন থাকবে। তো ব্যাপারটা যারা অ্যাস্ট্রোলজির মোটামুটি একটু চর্চা করেন তারা বুঝবেন যে জিনিসটা কিন্তু বেশ অভূতপূর্ব এবং এটা সবসময় সংগঠিত হয় না। তো সেই আলোচনাই আজকে আমরা করব। তো তার আগে, আলোচনা শুরুর আগে আমি একটু টাইমিংটা আপনাদের বলে দিই। সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবে, সেটি হচ্ছে 13/8/2025 সকালবেলা 9:44 এবং সঙ্গে সঙ্গে বৃহস্পতি মেষ রাশির নবাংশে প্রবেশ করবে। এখন বৃহস্পতি মীন রাশির নবাংশে রয়েছে, রাহু নক্ষত্রের লাস্ট চরণে রয়েছে। আর বৃহস্পতি বকরি হবে 11/11/2025 সন্ধেবেলা 6:32 এবং বকরি হয়ে পুনরায় মার্গী হবে মার্চ মাসের 9 তারিখে গিয়ে। তো মার্গী হয়ে সে মিথুন রাশির 21 ডিগ্রির কাছাকাছি মার্গী হবে, 10 ডিগ্রির মতন বৃহস্পতি নিচে নামে। কখনো 3টে বা কখনো 4টে নবাংশ একদম ধার থেকে হলে হয়। তো এক্ষেত্রে বৃহস্পতি যে নবাংশ পর্যন্ত নামবে সেটা কর্কট থেকে আমাদের মেষ রাশির নবাংশ পর্যন্ত উল্টো গতি নেবে। তারপরে ডাইরেক্ট হবে, ডাইরেক্ট হয়ে পুনরায় গতি নিয়ে যে দূরত্বটা, অর্থাৎ মোটামুটি 10th মার্চ থেকে 2রা জুন পর্যন্ত বৃহস্পতি 10 ডিগ্রি ক্রস করে 2রা জুন সে পুনরায় কর্কটে প্রবেশ করবে 26 সালে, সেটা সকালবেলা 6:30টার সময়। তো কর্কট রাশিতে প্রবেশ করেও 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্রেই থাকবে। তো সেই সময়টা হচ্ছে 19/10/2025 বেলা 1:24। এই সময় কিন্তু কর্কট রাশিতে বৃহস্পতি পুনর্বসু থেকে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, যেটা আমি বলছিলাম 18-19 জামচারের সামনের বছর তার নক্ষত্র শিফটিং আছে, অর্থাৎ এতদিন একটি নক্ষত্রে থাকা। আমরা আগে নক্ষত্রের বিষয় আলোচনা করব, নক্ষত্রের প্রভাব আলোচনা করব, তারপরে লগ্নগত ফল নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। আমি বেশ কয়েক বছর আলোচনার আগে পুনর্বসু নক্ষত্র নিয়ে বলেছিলাম, আবার বলে দিই। সেটি হচ্ছে, নক্ষত্রের নাম শুনে বুঝতে পারছেন যে পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু, বসু যে অষ্টবসু আমাদের আছে, সেই অষ্টবসু, বসু মানে হচ্ছে রেস্টোরেশন, মানে স্থাপন, প্রকাশ বা তার লিভিং বা ডুয়েলার, তার যে সেখানে বসতি স্থাপন, সেটাকে বোঝায় বসু কথার এখানে মানে প্রায়োগিক শব্দ। পুনর শব্দের অর্থ পুনরায়, রিপিট। পুনর্বসু নক্ষত্রে জন্ম যে সমস্ত মানুষজন আছেন বা বড় গ্রহ যখন এই নক্ষত্র দিয়ে পাস করেছে, আমি ফলিত অ্যাস্ট্রোলজি থেকে দেখেছি তাদের জীবনে কিন্তু কোনো দশা অন্তর্দশায়, অর্থাৎ সেই নির্দিষ্ট গ্রহের বা তার যদি চন্দ্রই সেখানে অবস্থান করে, সেক্ষেত্রে চন্দ্র তার নিজ মানে স্বক্ষেত্রে দ্বাদশে অবস্থান করবে বা একদম বর্গোত্তম হয়ে সেখানেই অবস্থান করবে। সেই পরিপ্রেক্ষিতেও আমি দেখেছি সেই মানুষের জীবনে কিন্তু এক ধরনের জীবনের প্রথম দিকে শুরু হয়, মধ্যেখানে একটা হঠাৎ করে তার ডিক্লাইনিং হয়, বা ডিক্লাইনিং বলা যেতে পারে না, তার সে একটু পথভ্রষ্ট হয়। অনেক সময় সে ডিপ স্পিরিচুয়ালিটিতেও কিন্তু প্রবেশ করতে পারে। আমরা যেহেতু অলওয়েজ মেটেরিয়াল অ্যাসপেক্ট থেকে সব কিছুকে চিন্তা করি, সেই জন্য তার স্পিরিচুয়াল ইনক্লিনেশনও হতে পারে। তারপরে সে পুনরায় আবার মেটেরিয়াল লাইফে কিন্তু স্টার্ট করে, অর্থাৎ তার জীবনে একটা পরিষ্কার জিগজ্যাগ পথ তৈরি হয়। এবং এরা কিন্তু ন্যাচারাল প্রোটেক্টরের ভূমিকায় থাকে, যেটা আমি শুরুতেই বলেছিলাম, সুরক্ষা শব্দটি। ভগবান যখন ত্রেতা যুগে তার প্রায় পূর্ণকলায় অবতার ছিল ভগবান রামচন্দ্র, তখন তিনি কি করেছেন, এবং এই প্রোটেক্টররা
নিঃস্বার্থ প্রোটেকশন করে, অর্থাৎ তারা আমাদের সোলজারদের মতন হয়, যারা দেশ বা দেশবাসীর সুরক্ষার জন্য যে কোনো রকম কাজ তারা করতে পারে দেশের প্রোটেকশন বা আমাদের মতন সিভিলিয়ানের প্রোটেকশনের জন্য, ঠিক সেরকম হয়। তো আমাদের অর্জুনের জন্মও কিন্তু পুনর্বসু নক্ষত্রে ছিল, পিতামহ ভীষ্মের জন্মও পুনর্বসু নক্ষত্রে ছিল। বহু মানুষ বলেন যে বার্বারিকের জন্মও পুনর্বসু নক্ষত্রে ছিল, কিন্তু সেটা নিয়ে বিতর্ক আছে। এছাড়া বহু মানুষের উদাহরণ দেওয়া যায়। আমি শুধু যে মূলত ভগবানের উদাহরণ, বাদ বাকি তার দুজন প্রিয় পত্র এবং পিতামহ নিজেই অষ্টবসুর একজন, তো সেই হিসেবে তারা দেখবেন সারা জীবন প্রোটেক্টরের কাজ করে গেছেন। যে অ্যাঙ্গেলে হোক, যে পরিস্থিতিতে হোক, তারা কিন্তু নিঃস্বার্থ কর্ম করে গেছে, কখনো নিজের জন্য কাজ করেনি। এটাই হচ্ছে এই নক্ষত্রের বেসিক আইডেন্টিটি। তো এই নক্ষত্র অ্যাকচুয়ালি 4 স্টার কনস্টেলিয়েশন, 4টে তারা মিলে এই নক্ষত্রপুঞ্জ তৈরি করেছে এবং নক্ষত্রের আকার হচ্ছে ধনুকের মতন, বা কখনো পণ্ডিতেরা একে গৃহের সাথেও তুলনা করেছেন। গৃহ মানে যেখানে মানুষ এসে শান্তি পায়, পুনর্স্থাপন হয়। দেখুন আদ্রা নক্ষত্র, আদ্রা নক্ষত্রের প্রকৃতি বুঝুন। আদ্রা নক্ষত্র হচ্ছে স্টর্ম, অতিরিক্ত তেজ, অতিরিক্ত ঝঞ্ঝা, দুর্বিপাক, এবং তার প্রচণ্ড এনার্জেটিক নক্ষত্র হচ্ছে আদ্রা, রাহুল নক্ষত্র এবং ওয়াটার এলিমেন্টের নক্ষত্র। বহু লোক তাকে কিন্তু ফায়ার এলিমেন্টের সাথেও যুক্ত করে, যেহেতু বাজ যুক্ত আছে, কিন্তু মূলত তার যে প্রভাব সেটা ওয়াটার এলিমেন্ট। পুনর্বসু নক্ষত্রও কিন্তু ওয়াটার এলিমেন্টের সাথে। এই জন্য আমি মিথুন রাশিকে দেখবেন বহুবার আলোচনায় বলি যে মিথুন রাশি যদিও মানে আমরা কি ধরি যে বুধ একটা গ্যাসীয় প্রকৃতির, কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে ওয়াটারি এলিমেন্টস লুক্কায়িতভাবে রয়েছে। তো সেই হিসাবে এবং জলের প্রকৃতি কি? জল হচ্ছে অপর নাম জীবন। জল আমাদের জার্মিনেশনের সাথে যুক্ত। জল আমাদের একদম প্রাথমিক জীবনদায়ী, মানে বায়ু এবং জল এই দুটো প্রাথমিক, খাদ্য কিন্তু তার পরে আসে। তো সেই হিসাবে জল তার ভূমিকা পালন করে। এবং আপনারা দেখবেন আমাদের যত সভ্যতা, যত বসতি যেগুলো মূলত তৈরি হয়েছে একদম প্রাগৈতিহাসিক সময় থেকে, সেগুলো দেখবেন অধিকাংশই নদী কেন্দ্রিক বা কোনো বিরাট ন্যাচারাল লেক কেন্দ্রিক, বা ধরুন সমুদ্রের তীরবর্তী যেগুলোকে উপকূল অঞ্চল বলে, অর্থাৎ যেখানে জলের প্রাধান্য আছে। জলের প্রাধান্য না থাকলে সেখানে চাষবাস সম্ভব নয়, মানুষের ন্যাচারাল বসতি সম্ভব নয়। তো পুনর্বসু নক্ষত্রে এটা হচ্ছে সব থেকে বড় গুণ। পুনর্বসু নক্ষত্রের আমি জাস্ট একটু হিন্ট দিয়ে আপনাদের বেসিক আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে এই নক্ষত্রের যে দেবী যে যুক্ত আছে তিনি হচ্ছেন অদিতি, যিনি ইউনিভার্সের দেবী হিসাবে বলা হয়েছে। তো ন্যাচারালি এর মধ্যে প্রোডাকশন ক্ষমতা আছে, মাতৃত্বমূলক ক্ষমতা রয়েছে পুনর্বসু নক্ষত্রে, এবং পুনরায় বসনা সেখানে এই নক্ষত্রের বেসিক মূলভূত আধার যেটা বলা যায় তার সাথে যুক্ত। এবং দেখবেন এই নক্ষত্রের যে আমরা যখন দ্রেক্কানে বিচার করি, 3 ভাগে যখন ভাগ করি, নক্ষত্রের প্রথম যে অংশ সেই অংশটা কিন্তু রজস অংশ, তারপরে সাত্ত্বিক অংশ, তারপরে পুনরায় রজস অংশ। যেটা আমি প্রথমে বলছিলাম যে মানুষ এই এখানে অবস্থানকারী মানুষ প্রথমে তার জীবিকা, লড়াই তার একটা থাকে, মধ্যেখানে ইদার সে অসম্ভব স্পিরিচুয়াল ইনক্লিনেশন হয়ে যায় ডিপেন্ডিং অন দ্য স্ট্রেংথ অফ দ্য স্যাটার্ন অ্যান্ড জুপিটার, অথবা তাকে তার জীবনে হঠাৎ কোনো একটা বড় ডিক্লাইনিং ফ্যাক্টর থাকে যেটা তার জীবনটাকে, তার যে প্রারম্ভিক অবস্থান তার থেকে সম্পূর্ণ বিচ্যুত করে দেয়, এবং তারপরে পুনরায় সে তার জীবনটিকে এই সাত্ত্বিক যে ফ্যাক্টরটাতে আছে, বা সাত্ত্বিক ফ্যাক্টর কিন্তু প্রত্যেকে পায় না, এটা মাথায় রাখবেন। তো যাদের মধ্যে সেই প্রবণতা আছে তারা পাবে, আর না হলে
তার কিন্তু একটা ডিক্লাইনিং ফেজ যাবে, অর্থাৎ সে বুঝতে পারবে না হোয়াট টু ডু, সেই জন্যই ডিক্লাইনিং ফেজটা যাবে। এবং তারপরে পুনরায় যখন তার রজস প্রবৃত্তি আসবে, সে পুনরায় রিবিল্ড করবে এবং নিজেকে আবার প্রতিষ্ঠিত করবে এবং শান্তি, পিস এই নক্ষত্রের একটা বেসিক নেচার, পিস। তো সেটা সে পুনরায় রেস্টোরেশন করতে পারবে। তো এই জন্য এর ডিভিশনটা এরকম আছে। এবং এরপরেই পুষ্যা নক্ষত্র আছে, যে কিন্তু পুনরায় আমাদের জীবনের মাঝামাঝি অংশ দিয়ে সে যখন মানুষ সন্তানকে মানুষ করেন বা অন্যান্য দায় দায়িত্ব নেন, সেই সময়কার ফেজকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এই নক্ষত্রের আমি যেটা বলছিলাম সেটা পিস বা স্থাপনা বা লাইট মানে নলেজ, সেটা প্রজ্বলিত করা এই নক্ষত্রের একটা বেসিক ফল। চেতনা দেয় প্রচুর পরিমাণে, চেতনার বহিঃপ্রকাশ করে, সৃষ্টির নির্মাণ প্রভৃতির সাথে যুক্ত। অষ্টবসু এই নক্ষত্রের সাথে যুক্ত রয়েছে সেই, এবং ফল যেটা আর কি প্রোডাকশন, সেটা কিন্তু অনন্ত ফলন এখানে দেয়। এবং আপনারা দেখতে পারবেন এবছর যেহেতু বৃষ্টির প্রবণতা খুব বেশি আছে, আমি একদম শুরুর দিকে বছরের শুরুতে যে ভিডিও করেছিলাম তাতে আপনাদের আমি বলেছিলাম, বিশেষত এমন কিছু মানুষের সাথে পরিচয় আছেন যারা চাষবাসের সাথে যুক্ত আছেন, তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা, ইনফরমেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই কারণে আমি সেটা বলি। তো এবার জলের প্রবণতা বেশি আছে এবং সেটা সেপ্টেম্বরের 12 তারিখের পর থেকে আবার এই প্রবণতা বাড়তে থাকবে আস্তে আস্তে, এবং সেটা কিন্তু বেশ কিছুদিন আরো চলবে। এবং আমি এও বলেছিলাম যে এবছর পৃথিবীতে এমন জায়গায় যেখানে সচরাচর বৃষ্টি হয় না, যেমন মরুভূমি অঞ্চল বা মরুভূমি লাগোয়া অঞ্চল, যেগুলো অপেক্ষাকৃত শুকনো অঞ্চল, সেখানেও কিন্তু প্রচুর বৃষ্টি হবে এবং বৃষ্টির দ্বারা ক্ষয়কার্য হবে, এরোশন হবে, এবং তার দ্বারা সামান্য ধ্বংসলীলাও সংগঠিত হবে। কারণ শনি বকরি থাকবে, বুধ চন্দ্রের ঘরে বকরি থাকবে, এবং সর্বোপরি সেটা হচ্ছে বৃহস্পতি তখন রাহুর নক্ষত্রে, মানে এখন যখন আছে রাহুর নক্ষত্রে থাকবে। তার ফলে তার যে ইফেক্ট, সেটা যেরকম যে সময় যে সিজনের ক্ষেত্রে সেটা প্রণিধানযোগ্য, সেটা কিন্তু জল, এবং সেটা স্থলভাগে উঠে আসবে এবং সেখানে এরোশন ঘটাবে প্রচুর পরিমাণে। আচ্ছা, এই নক্ষত্র অ্যাকশন ওরিয়েন্টেড নক্ষত্র, অর্থাৎ এ চুপ করে বসে থাকার নক্ষত্র নয়। এ যদি দেখে, অন্যায় দেখে, সেখানে প্রতিবাদ করবে এবং গ্রহণযোগ্য যুক্তি এবং কারকতার মাধ্যমে সে কথা বলবে। সে অযৌক্তিক কোনো বা জোর জবরদস্তি বা অ্যাট্রোসিটিসের মাধ্যমে কোনো কাজ করবে না, কারণ নলেজ এর বেসিক আধার আর কি। সুতরাং এই নলেজ থেকে কখনো ডিভিয়েট নিজেকে করবে না। একাগ্রতা, ধ্যান, চিত্ত এবং এগুলোর সাথে নিজেকে যুক্ত রাখা। এবং দেখুন এর প্রত্যেকটার রজস প্রবৃত্তি থেকে সাত্ত্বিক প্রবৃত্তির দিকে প্রকৃতি তার যাচ্ছে। প্রথমে চিত্ত চাঞ্চল্যকে কন্ট্রোল করা, একাগ্রতা, ধ্যান, এবং সেটাকে ধ্যান মানে যোগ, যোগ মানে পরম ভগবানের সাথে যোগ। তারপরে সেই যোগ যখন তার মার্গদর্শন হয় তখন সে অকর্মের দিকে আকৃষ্ট হয়। অর্জুন কখন অকর্ম করতে পেরেছিল? যখন সে মার্গদর্শন হয়েছিল তার আগে তার সমস্ত কর্মকে সে নিজের সাথে জড়িয়ে নিচ্ছিল, তার নিজস্ব ইমোশন, লস, লাভ, সেগুলোর সাথে জড়িয়ে সে যুদ্ধ করতে চাইছিল এবং সেই জন্য সে বাধাপ্রাপ্ত হচ্ছিল। কিন্তু তার যখন পরম ভগবানের দ্বারা মার্গদর্শন হলো তখন কিন্তু সে সেই লড়াইটা লড়লো, কিন্তু সে অ্যাকচুয়ালি লড়লোও না, হাওয়াল লড়লো পুরো ব্যাট। তো এটা হচ্ছে ওই মার্গদর্শনের সেকেন্ড লেভেল অফ যে রজস গুণ আছে, সেটা কিন্তু টোটালি স্পিরিচুয়াল গাইডেড। কিন্তু কোনো মানুষ যদি তার ছকের দুর্বলতা হেতু সেই স্পিরিচুয়াল জায়গাটাকে সে অ্যাডপ্ট না করতে পারে, তাহলে কিন্তু সে সবসময় ফল্ট ফাইন্ডার হয়ে যাবে। সতত সে খুঁজবে, নেগেটিভ কথা আগে বলবে এবং
ঋণাত্মক প্রবৃত্তির মধ্যেই সে ঘুরতে থাকবে এবং পরবর্তীকালে তার যে সেই যে ফেজটা মধ্যেখানের, এই ফেজটার প্রায় 4.5 ডিগ্রি মতন যে ফেজ আছে মধ্যেখানে, আমরা যদি চরণগুলোকে বার করে নিই, মধ্যেখানে 13 ডিগ্রি 20 মিনিটের যে 4.5 ডিগ্রি মধ্যেখানে আছে, এই 4.5 ডিগ্রি কিন্তু সে টোটালি পথভ্রষ্ট হয়ে যাবে এবং এমন কিছু কাজকর্মের সাথে যুক্ত করে দেবে যেটা তাকে তার যে শুরু এবং শেষ দুটোর মধ্যে সে লিঙ্ক করতে পারবে না, তার ফলে শেষের দিকে এসে সে কিন্তু তার হিসেব মেলাতে পারবে না। অর্থাৎ তার স্পিরিচুয়াল যে জার্নি, মেটেরিয়াল হিসেবের কথা আমি এখানে বলছি না অ্যাকচুয়ালি। আচ্ছা, এই নক্ষত্রের সাথে যে যুক্ত রয়েছে পুনর্বসু নক্ষত্রের সাথে, বুঝতেই পারছেন রিবার্থ আছে, একদম সরাসরিভাবে যুক্ত। স্পিরিচুয়াল এনার্জি, আশা আকাঙ্ক্ষা এর সাথে যুক্ত রয়েছে, যজ্ঞ পূজা হবন বিভিন্ন মাঙ্গলিক কর্ম এর সাথে যুক্ত রয়েছে এবং সরাসরি আমাদের যে সোল এবং দেবী অদিতি আছে, অদিতি মানে স্বয়ং সূর্য, সান এর সাথে যুক্ত রয়েছে। তো সোল, আমাদের সোলের আপলিফমেন্ট এবং পিউরিফিকেশন এই নক্ষত্রের সাথে যুক্ত। এই নক্ষত্র কিন্তু বৃহস্পতির সব থেকে পবিত্র নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, কিন্তু এই নক্ষত্রের মধ্যে রবি এবং বৃহস্পতি দুজনেরই প্রভাব থাকে। আপনি নবাংশগুলো দেখুন, প্রথম যে নবাংশ সেটাই মেষ, সেটাই রবির এক্সল্টেড স্টেট, এবং শেষ নবাংশ বৃহস্পতির নিজের এক্সল্টেড স্টেট এবং চন্দ্রের মূল ত্রিকোণ। দ্বিতীয় নবাংশ চন্দ্রের এক্সল্টেড স্টেট। তো এই নক্ষত্রের মধ্যে রবি আছে মানে আলটিমেটলি চন্দ্র সেখানে চলে আসবে। তো এই নক্ষত্রের মধ্যে দয়া, মায়া, মমতা, সহানুভূতি এবং সর্বোপরি ত্যাগ, স্যাক্রিফাইস এই নক্ষত্রের সাথে কিন্তু দৃঢ়ভাবে যুক্ত আছে। কিন্তু কিরকম স্যাক্রিফাইস? যে স্যাক্রিফাইস দ্বারা কোনো প্রচার হয় না, সেরকম টাইপের স্যাক্রিফাইস এই নক্ষত্রের সাথে কিন্তু ফুল ফ্লেজেডলি যুক্ত আছে। এই নক্ষত্রের সাথে আপনাদের এবার নক্ষত্রের কারকতাগুলো একটু বলে দিই। দেবগণ হয়, কিন্তু এর বর্ণ হয় বৈশ্য। তার কারণ হচ্ছে মানি এর সাথে কিন্তু যুক্ত আছে, অর্থাৎ মানি ফ্লো, এবং সেই মানি ফ্লো কিন্তু সোসাইটি বা সমাজের উন্নতিকরণের কাজে কিন্তু প্রধানতভাবে ব্যয় করা হয়। এটা কিন্তু ব্যক্তিগত আত্মিককরণের জন্য ব্যয়যুক্ত অর্থকে প্রকাশ করে না। যে পুরুষার্থের সাথে যুক্ত সেটি কিন্তু অর্থ। এবং আমাদের প্রজাপতি ব্রহ্মদেব এর সাথে যুক্ত রয়েছেন। তো ন্যাচারাল ক্রিয়েশন, ভগবান যাকে ক্রিয়েশনের দায়িত্ব দিয়েছেন, তো সেই ক্রিয়েশনের কাজ কিন্তু, যেটা আমি বলছিলাম যে রিস্টোরেশন, পুনর্স্থাপন করা, রিক্রিয়েশন করা, এর কিন্তু যুক্ত, এবং বারবার রিক্রিয়েট করা। এই পুনঃ কথাটা মানে বারবার। তো এই নক্ষত্রে যতদিন বৃহস্পতি অবস্থান করবে 19শে জুন 2026 পর্যন্ত, আপনার যে গুরুমন্ত্র আছে বা আপনার যে দীক্ষা মন্ত্র আছে, বা ধরুন আপনি যে মন্ত্রের দ্বারা ভগবানের সাথে নিজের যোগ স্থাপন করেন, যেভাবে করুন সেটা বারবার, বা নাক্ষত্রিক মন্ত্র আছে, বা কোনো আধ্যাত্মিক গুরু কর্তৃক যে মন্ত্র আপনি পাঠ করেন, বিধিবদ্ধভাবে পাঠ করেন, সেটা যদি বারবার পরিচালিত করেন, তার কিন্তু ইফেক্ট বা তার যে রেজোনেন্স আছে সেটা কিন্তু অত্যন্ত বেশি থাকে। এক্ষেত্রে নারী আছে আদি পার্ট সব সময়, মানে অ্যাকচুয়ালি পিতৃমূলক পার্ট, কারণ প্রথম নবাংশটাই হচ্ছে রবির এক্সল্টেড স্থান। সে কিন্তু ন্যাচারাল প্রোটেক্টর। আপনি ভগবান রামচন্দ্রকে দেখুন, সে কি করেছে। সে, ভগবান তো পিতামাতার দায়িত্ব পালন করবে। ভগবান কি বলেছে? আমি পিতা মাতা ধাতা পিতামহ বলেছেন। তো কোনো লোক যদি কাউকে বলে যে আমি পিতা মাতা এবং পিতামহ, সেই কথার অর্থ কি? সে অ্যাকচুয়ালি অজন্মা। কোনো ব্যক্তি যদি নিজেকেই ক্লেম করে যে আমি তোমার বাবা, বাবার বাবা, তার বাবা, মা, সব কিছু, ধাতা মানে ধাত্রীমা, সব কিছু, তার মানে তিনি অজন্মা। এখানে আমি সবসময় বলি, ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস। হ্যাঁ,
তাহলেই জিনিসটা খুব সহজে হয়। তো এক্ষেত্রে ভগবান কি করছে, একাধারে সে তার রাজ্যবাসীকে তার যে ডোমেইনে সে শাসন করছে, সেই ডোমেইনের মধ্যে সে ধর্ম স্থাপন করেছে, সেখানে কারুর প্রতি যাতে কোনো রকম অনাচার না হয় সে সেটা দেখছে। তদুপরি সে যেটা দেখছে সেটা হচ্ছে প্রোটেকশন, যাতে কারুর কোনো ক্ষতি না হয়, প্রত্যেকে তার কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে, এবং কারুর কোনো অভিযোগ থাকলে সে যাতে সরাসরি তার কাছে এসে জানাতে পারে, সেই ব্যবস্থাও কিন্তু তিনি করে দিচ্ছেন। এটাকে বলা হয় এই নক্ষত্রের গুণ। তো এই নক্ষত্রের সাথে যে এলিমেন্ট যুক্ত আছে সে ওয়াটার। ওয়াটার মানে হচ্ছে চন্দ্র, সে আমাদের মন বা ইমোশন। এই জন্য এর সাথে নিবিড় ভালোবাসা, এবং তার সাথে সেই ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, কোনো রকম অন্য কোনো বস্তু নেই, সে কিন্তু যুক্ত আছে এর সাথে। এবং অ্যানিমেল যুক্ত আছে ক্যাট। ক্যাট কীরকম থাকে, নিঃশব্দে থাকে, কিন্তু ভেরি গুড প্রোটেক্টর। অনেক বিষধর সাপকে কিন্তু বিড়াল প্রতিহত করতে পারে, এবং সেই বিড়াল যখন চলবে দেখবেন নিঃশব্দে চলে। বিড়ালের যে প্যাড আছে পায়ের তলায়, তার জন্য কোনো সাউন্ড হয় না। কিন্তু বিড়াল যদি ক্ষিপ্র হয়ে যায় তাহলে কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করতে পারে, এবং বহু মারাত্মক ঘটনা ঘটিয়ে দিতে পারে। তো তার ফলে তার মধ্যে ন্যাচারাল আক্রমণ এবং অ্যালার্টনেস তার মধ্যে কিন্তু রয়েছে এটা। এবং যে গাছ এর সাথে যুক্ত রয়েছে সে হচ্ছে বাম্বু, বাঁশ। বাঁশ যখন কাঁচা থাকে তখন তাকে কিন্তু আপনি বেন্ড করতে পারবেন, তার বেন্ডিং মোমেন্ট তখন অনেক বেশি থাকে। কিন্তু বাঁশ যখন পেকে যাবে তখন তাকে বেঁকাতে পারবেন না, এবং অসম্ভব শক্ত। তো ন্যাচারাল ডিফেন্স এর থেকে কিন্তু বোঝা যায়। এটা এক নম্বর। এখনও দেখবেন একটু শহরের থেকে বেরোলেই দেখবেন যে বাঁশ তার যে ব্যবহার, সেটা কোনো বেড়া দেওয়ার কাজে হোক, কোনো জায়গায় মাটি সরে যাচ্ছে বৃষ্টির জন্য সেখানে প্রোটেকশন দেওয়া হোক, ঘর ছাওয়ার কাজে হোক, এবং মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তার যে শেষ কাজ সেটিও কিন্তু ওই বাঁশ তার যে চটা বানানো থাকে তার ওপরই কিন্তু রেখে সম্পাদন করা হয়। তো ভেরি মাঙ্গলিক। কিন্তু বাঁশ বাড়িতে যদি কখনো থাকতে হয় সেটা অলওয়েজ ওয়েস্টার্ন সাইডে, দক্ষিণ ঘেঁষে থাকাটাই বেটার, বা বাড়ি থেকে একটু দূরবর্তী স্থানে। বাড়ির ভিটের মধ্যে বাঁশ কখনো রাখতে নেই। প্রোটেক্টর সবসময় বর্ডারে থাকবেন। আমাদের সোলজাররা কোথায় থাকেন, তারা মূলত বর্ডারকে প্রতিহত করে, বর্ডারের থেকে যাতে কোনো শত্রু না ঢোকে। তো প্রোটেক্টরকে সবসময় সীমানায় রাখতে হয়, ঘরের দাওয়ার মধ্যে কখনো রাখতে নেই, তাহলে কিন্তু সেটা নেগেটিভ ফল প্রদান করে। তো সেই হিসাবে আমি এই ট্রিয়ের ক্ষেত্রে বলছি আর কি স্পেসিফিক্যালি। এবং একে ভাঙা যায় না, দেখবেন বাঁশ যখন পেকে যাবে ভাঙা যায় না, এবং এর থেকে ধনুক বলুন, বো, অ্যারো সব কিছু, এবং বাড়িরও নির্মাণ ঘটে সব কিছু। এর সিম্বল দ্বারা একাধারে তার স্ট্রেংথকে বোঝাচ্ছে, একাধারে তার ইউটিলাইজেশনকে বোঝাচ্ছে প্রোটেকশন, একাধারে তার যে প্রায়োগিক ক্ষেত্র আছে সেটাকেও কিন্তু বোঝাচ্ছে। সেটা দ্বারা শিকার করা যেতে পারে, সেটা দ্বারা কোনো ফল পাড়া যেতে পারে, যার দ্বারা মানুষ আহার করতে পারে, হুইচেভার। সেটা কিন্তু এর ন্যাচারাল গুণ। এই নক্ষত্রের মধ্যে জেনারেলি হিলিং কোয়ালিটি খুব বেশি থাকে। আমি প্রচুর ধরুন ডক্টর আছেন, অ্যাস্ট্রোলজার আছেন, বা কোনো রেইকির সাথে যুক্ত মানুষজন আছে, কোনো অল্টারনেটিভ মেডিসিনের সাথে যুক্ত আছেন, যোগা প্রাণায়ামের সাথে যুক্ত ব্যক্তিবর্গ আছেন, বা ধরুন বিভিন্ন স্পোর্টস ওরিয়েন্টেড কাজ তাদের সাথে যুক্ত আছেন, বিভিন্ন নিষ্ঠাবান গুরু বা যারা একদম কুল দ্বারা নির্দেশিত, গুরু পরম্পরার দ্বারা যারা স্বীকৃত সেই গুরুরা আছেন এখানে। খুব ভালো টিচার আছেন, খুব ভালো মেন্টার আছেন, এক্ষেত্রে খুব ভালো কোচ, ধরুন যারা বিভিন্ন খেলাধুলায় প্রশিক্ষণ দিচ্ছেন, বিভিন্ন অ্যাকাউন্টসের কাজের সাথে যুক্ত, যারা খুব হাই লেভেলের অ্যাকাউন্টস মেনটেন করেন যে সমস্ত মানুষ, তারা আছেন। নিষ্ঠা এবং একাগ্রতা
এই নক্ষত্রের বেসিক গুণ। যদি ছকে শুক্রের প্রভাব খুব বেশি না থাকে তাহলে এই নক্ষত্রকে কেউ খুব একটা ডিস্টার্ব করতে পারে না। শনি বৃহস্পতি মাঝারি লেভেল হলেই স্ট্রং, খুব স্ট্রেংথফুল হয়। কিন্তু শুক্র যদি কোনো কারণে এই জাতীয় ব্যক্তির হরোস্কোপে শুক্রের প্রভাব যদি বেশি থাকে বা ছক যদি খুব ভেনাস ওরিয়েন্টেড ছক হয় তাহলে এই নক্ষত্রের গুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তখন সেই মানুষের শো অফ করা, সেই মানুষের মধ্যে হটি প্রাউডি নেচার, সেই মানুষকে তাল জ্ঞানহীন কথাবার্তা বলা, কি বলছে সে নিজেও জানে না এবং সে বুঝতে পারে না কথা বলার সময় তার যে পেডিগ্রি, তার যে পুরো পরিবারের যে পরিচয় পাওয়া যাচ্ছে তার ওই বক্তব্য দ্বারা, সেটুকু সে বোধ করে না। আমি রাস্তাঘাটে অনেক সময় দেখি বহু মানুষ, খুব অনেক বয়োজ্যেষ্ঠ মানুষকেও দেখেছি এমন কথাবার্তা বলে গন্ডগোল করছে যেগুলো কিন্তু বোঝা যায়। আমি শুধু এই নক্ষত্র বলছি না, এই নক্ষত্রের যে ভালো গুণ সেটা পুরো অ্যাবলিশড হয়ে যায় সেক্ষেত্রে এবং একদম মেটেরিয়াল মানুষে পরিণত হয়। সেটা নিজে অনুভব করেছি বলে আপনাদের সেই জিনিসটা বলে দিলাম। একটু মেজাজ বেশি থাকে, কিন্তু মেজাজ যদি থাকেও সেটা কিন্তু পজিটিভ কাজের জন্য, যদিও না থাকাই বাঞ্ছনীয়, কিন্তু পজিটিভ কাজের জন্য। প্রতিবাদী হয় এবং মাতৃত্বমূলক ক্ষমতা থাকে, অর্থাৎ পুরুষ মানুষ হলেও তার মধ্যে কিন্তু দয়া মায়া, একটা মায়ের মধ্যে ন্যাচারালি দয়া মায়া একটা পুরুষের থেকে কম্পারেটিভলি বেশি থাকে। যদিও বিতর্কিত মানে এর মধ্যে আছে, বিবিধতা আছে, কিন্তু তুলনামূলকভাবে মায়ের মধ্যে ন্যাচারাল 4th হাউসের সে তো, তার মধ্যে দয়া মায়া সহানুভূতি এটা ন্যাচারালি বেশি থাকে। তো এর মধ্যে কিন্তু সেই নাক্ষত্রিক গুণ আছে, তো সেটা কিন্তু মানুষকে প্রোভাইড করে। আচ্ছা, মোটামুটি আমি এতটা এলাবোরেটলি বললাম তার একটাই কারণ, অ্যাকচুয়ালি আমি এই নক্ষত্র বলার সময় বৃহস্পতির গুণও বলে দিয়েছি। এক্ষেত্রে আমি ওই কারণেই বললাম ইউ শুড রিড বিটুইন দ্য লাইন্স। এই নক্ষত্র যখন বৃহস্পতি এই নক্ষত্রের মধ্যে প্রবেশ করবে 13 তারিখ, 11 তারিখ বুধও ডাইরেক্ট হয়ে যাবে মোটামুটি 12টার আশেপাশে। তারপর থেকে আপনারা দেখতে পারবেন যে মানসিকভাবে যে গত 40 দিন যাবৎ যে স্ট্যাগনেশনের মতন ছিল, সব কিছু আটকে ছিল, কোনো কাজের মধ্যে কোনো গতি ছিল না, কোনো প্রগতি ছিল না, খুব মুষ্টিমেয় মানুষ এই সময় সে কিছু ডেভেলপমেন্টাল সাইন দেখতে পেয়েছে। সেই জায়গাটা থেকে কিন্তু আস্তে আস্তে বেরোতে থাকবেন। সেটা ব্যক্তিগত জীবনেও বেরোবেন, ইউনিভার্সালিও কিন্তু সেই ইফেক্টটা দেখা যাবে এবং সেটা মানে পরিষ্কার ব্যাপার। আপনাদের মানে দেবী অদিতি এবং দেবগুরু একসাথে যখন মানে কনজুগেটেড থাকবে তখন যারা কন্ট্রোলার আছেন, অন্তত মেটেরিয়াল ভাবে কন্ট্রোল করছেন, পরিবারের ক্ষেত্রে মাতা পিতা আছেন বা ধরুন আরও বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, সমাজের ক্ষেত্রে সামাজিক যে গার্জিয়ান আছেন, বিভিন্ন সাংবিধানিক যে গার্জিয়ান আছেন যারা, তাদের মধ্যে দেখবেন, সেটা সারা পৃথিবীর মধ্যেই দেখবেন, তাদের মধ্যে না রেসপন্সিবিলিটির সেক্টরটা অনেক ডেভেলপ করছে, অনেক বেশি। যদিও রবি যখন 20 ডিগ্রি ক্রস করে যাবে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের যখন সে 5-6 তারিখ চলে যাবে, সেখান থেকে সেপ্টেম্বর মাসের 23-24 তারিখ পর্যন্ত যখন গ্রহণটা সংগঠিত হবে, রবি কেতু 1 ডিগ্রি দিয়ে পাস করবে এবং রবি ক্রস করে যাওয়ার পরে গ্রহণ হবে মহালয়ার দিনে, তো সূর্যগ্রহণ হবে সেদিন। তো সেই সময়টায় কিছুটা আত্মবিস্মৃতি বা একটু অ্যাবারেশন থাকবে সমাজের কিছু যারা ডিসিশন মেকিং বডি আছেন সেই সমস্ত ব্যক্তিবর্গের মধ্যে। বাদবাকি সময় কিন্তু আপনাদের একদম বলতে পারেন নভেম্বর মাসের 2-3 তারিখ পর্যন্ত টানা কিন্তু একটা বেটার টাইম প্রোভাইড করবে এই সময়। এবং এই সময় যেটা দেবে সেটা হচ্ছে নলেজ। সব থেকে বড় কথা, আমাদের যে কোনো কাজের মধ্যে প্রাথমিক যে ভুলটা হয় সেটা হচ্ছে যদি নলেজের ইমপ্লিকেশন না হয়। মনে করুন আমি একটা হরোস্কোপ দেখছি, প্রেডিকশন ভুল করছি, তার মানেটা কি ওই মুহূর্তে আমার নলেজ অ্যালাইনড নয় কোনো কারণে,
আমি ভুল প্রয়োগ করছি, একটা অঙ্ক করছে ভুল করে, তো সেই মুহূর্তে তার নলেজটা প্রপারলি অ্যাপ্লিকেবল হচ্ছে না। সেটাই এই সময়ের কারকতা ছিল। অর্থাৎ আমরা একটা ভুলে যাওয়ার প্রবণতার মধ্যে থাকবো এবং প্রচুর এমন কিছু কাজকর্ম করবে এবং সমাজের সর্বস্তরে একদম সূচু থেকে একদম বেস লেভেল পর্যন্ত, যেখানে কিন্তু যদি 10টা কাজ কেউ এক্সিকিউট করে সেখানে দেখা যাবে যে 6টা থেকে 7টা কাজই ভুল হচ্ছে বা তার পরিণতিটা গিয়ে ভুল হচ্ছে, প্রাথমিক ক্ষেত্রে ভুল যদি নাও হয়। এই জায়গাটা থেকে কিন্তু একটা বেসিক ফরমেশনে চেঞ্জ আসবে। এবং যে কোনো কাজকে যদি এক্সিকিউশন করাতে হয় তাহলে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে তার গোল সেট আপ করা, এবং সেই গোল সেট আপ করে একটু একটু করে এগোনো, এবং কাজটির মধ্যে কাজটিকে ভালোবাসা এবং সেটিকে মর্যাদা দেওয়া, গুরুত্ব দেওয়া, এই জায়গাগুলো স্থাপিত হবে। যখনই স্থাপিত হবে সমাজের মধ্যে একটা ন্যাচারাল ব্যালেন্স হবে, রিস্টোরেশন হবে। আপনারা গত 4-5 মাস 6 মাস ধরে দেখুন, অ্যাকচুয়ালি গত বছর 4 অগস্ট 2024 থেকে এপ্রিল পর্যন্ত যে সময় চলেছে, দ্যাট ওয়াজ আ ভেরি ওয়ার্স টাইম। তারপরে যখন সময় আস্তে আস্তে একটু বেটার হয়েছে, কিন্তু জুন মাসের মোটামুটি 17-18 তারিখের পর থেকে শনির গতি অলমোস্ট স্লো হয়ে গেছে, স্ট্যাটিক ফেজে চলে গেছে। তো ফল প্রদানের ক্ষেত্রে যে প্রপার যতটা দেওয়া উচিত সেই জায়গাটায় সে দিতে পারেনি। আলটিমেটলি এক্সিকিউটর তো স্যাটার্ন, সে না করতে পারলে কাজ করতে পারবে না। তো সেই জায়গাটায় প্রতিবন্ধকতা ছিল। এবং তারপরে স্যাটার্ন বকরি হয়েছে, বুধ বকরি হয়েছে, মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করছে অত্যন্ত বলি জায়গায়, কিন্তু সেখানে কেতু রয়েছে। তো এবং রবিও নিজের মূল ত্রিকোণের দ্বাদশে প্রবেশ করেছে। তো স্বাভাবিকভাবে সম্পূর্ণ পরিস্থিতিটার মধ্যে একটা বলতে পারেন যে আটকে থাকার প্রবণতা তৈরি করেছে। সেই প্রবণতাটা থেকে কিন্তু আস্তে আস্তে বিষয়টি বেরোনো শুরু হবে। মন, মানসিকতা, কর্মপদ্ধতিকে সঠিকভাবে পরিচালিত করা এবং পরম গুরু যিনি স্বয়ং ভগবান নিজে, তার দ্বারা প্রতিষ্ঠিত কোনো গুরু পরম্পরার দ্বারা কোনো গাইড হওয়া, বা ধরুন কোনো অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা তার দ্বারা গাইড হওয়া এবং জীবনের পুনর্প্রতিষ্ঠা হওয়া, সেই পরিস্থিতি কিন্তু সমাজের মধ্যে প্রতিফলিত হবে। ব্যক্তি জীবনে যখনই প্রতিফলিত হবে তখন সেটা সমাজ জীবনেও ন্যাচারালি প্রতিফলিত হবে। এবং আমাদের যেটাকে আমরা প্রকাশ বলি, ঔজ্জ্বল্য বলি নলেজের, এবং মাতৃস্বরূপা যে নলেজ বা জ্ঞান এবং প্রোটেক্টর, তিনটের হিসাবেই কিন্তু এক্ষেত্রে কাজ করবে। নলেজ যখন থাকবে তখন মানুষ দুঃখ দূর করার একটি প্রসেস হচ্ছে নলেজ। তো নলেজ এক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে তার স্তর এবং তার ছকের প্রকৃতি অনুসারে সে কিন্তু গ্রহণ করতে থাকবে এ সময়। এবং যেটাকে আমরা বলি দ্য রিস্টোরেশন অফ ধর্মা, সেটা কিন্তু এ সময় তৈরি হবে। এবং আমাদের মধ্যে অনেক বেশি ধরুন কোনো জিনিসকে বোঝা, সেই অনুসারে নিজেকে পরিচালিত করা, নিজের যে গতি সেই গতিকে কন্ট্রোল করা, অর্থাৎ একটা ন্যাচারাল কন্ট্রোলিং এবিলিটি আমাদের মধ্যে কিন্তু এ সময় যথেষ্ট পরিমাণে তৈরি হবে। এবং একদিকে যেরকম শত্রু থেকে রক্ষা, তার ন্যাচারাল প্রোটেকশন, শত্রু বলতে কিন্তু বিভিন্ন রোগ, ঋণ, সেগুলোও কিন্তু যুক্ত আছে। সেগুলো থেকে যেরকম ন্যাচারাল প্রোটেকশন, সেরকম তাদের যে বিধিবদ্ধ জ্ঞানের দ্বারা সেটাকে যে এনলাইটেন করা, সেটাও কিন্তু একাধারে তৈরি হওয়া। তো এই দুটো কিন্তু একসাথে কাজ করবে এবং যার দ্বারা মানুষ বেটার দিশা পাবে। এবং
আমাদের যে সোল আছে, বহু মানুষ যারা নিয়মিত ধ্যান যোগা এগুলো করেন, গুরুমন্ত্র আছে সেগুলো পাঠ করেন, তারা বিষয়টি জানেন। তারা আমাদের যে চক্রের ফাংশনারিজদের সাথে যুক্ত আছেন তারাও জানেন খুব বেটার যে আমাদের যে সোলকে এনলাইটেন করা, সেই জায়গাটা কিন্তু এ সময় বেটার হবে। যারা হিলিং প্রফেশনে আছেন, আমি কিছুক্ষণ আগেই বলেছি, আমি যেটা বললাম যে আমি কিন্তু অলরেডি বিষয়টা বলে দিয়েছি, কারণ বৃহস্পতি যে নক্ষত্রে যাচ্ছে সেটি বৃহস্পতিরই নক্ষত্র, তো স্বাভাবিকভাবে সেই গুণকে সে আরো বর্ধিত করবে, সেই গুণকে কোনোভাবে সে খাটো করবে না। আচ্ছা, আমাদের অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড করাবে, সেখানে ডেভেলপমেন্ট দেবে, সেখানে বলতে পারেন যে এক ধরনের আপগ্রেডেশন করা, আমাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য নিজের মধ্যে যে একটা আত্মবল তৈরি হয় এবং সে পজিটিভ শক্তি তৈরি হয়, সেটা কিন্তু এ সময় তৈরি হবে। আমাদের অনেক বেশি গোল ওরিয়েন্টেড কাজ করাতে শেখাবে, এবং সেটার মধ্যে কিন্তু মেটেরিয়াল জায়গাটা কম, অর্থাৎ আমরা যে কাজটা করব, একটা মানুষের বেঁচে থাকার জন্য যে অর্থ লাগে এবং একটা মানুষ কোনো প্রতিষ্ঠান থেকে যে বেতন পান বা যেভাবে সে আয় করেন, সেটার মধ্যে কিন্তু কোনো সাম্য নেই। দেখা যাবে সে কিন্তু তার পরিবার বা ভবিষ্যতের ইনসিকিউরিটি থেকে সে সঞ্চয় বা সেগুলোর জন্য তাকে অপেক্ষাকৃত বেশি অর্থই দেওয়া হয় বা বেশি অর্থই সে আয় করে। এই যে ব্যাপারটা, যে বেশি অর্থ আয় করার পরে সেই অর্থের যে প্রয়োগ, সেই প্রয়োগের ক্ষেত্রে কিন্তু খুব বেটার একটা দিশা থাকবে। সেটা দেখা গেল যে সে তার পরের জেনারেশনের এডুকেশনের জন্য, তার হেলথের সিকিউরিটির জন্য বা আদার কোনো সিকিউরিটির জন্য তিনি রাখলেন, এবং সেটার প্রয়োগ বেটার হওয়া, শুধু রাখলেই হবে না, দেখা গেল 10 বছর বাদে কোনোভাবে নষ্ট হল, তার যাতে প্রয়োগ বেটার হয় সেটার কিন্তু এই নক্ষত্রের গুণাবলী আছে। যারা বিভিন্ন রকম হিলার আছেন, বিভিন্ন আমি যেটা একটু আগে বলেছিলাম যে যারা বিভিন্ন ডক্টরস আছেন, হ্যাঁ, যারা এনজিও রিলেটেড কাজ করেন, বিভিন্ন সেবামূলক কাজ করেন, বিভিন্ন সিস্টার আছেন, নার্স আছেন, বা অন্যান্য যারা বিভিন্ন রকম সেবামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু এ সময় হিলিং কাজের সাথে তাদের কিন্তু প্রভূত আপগ্রেডেশন আছে। তারা বিভিন্ন সার্ভিস ওরিয়েন্টেড কাজ করেন, মানে যে সার্ভিসে মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা আনন্দ, আমরা যখন একজন ডক্টরের কাছে যাই, কি হিসাবে যাই, যে আমাদের রোগ আছে, আমাদের সুস্থ হবে সেই আকাঙ্ক্ষায় যাই। অ্যাস্ট্রোলজারের কাছে যাই, যে সমস্যা আছে সেটা যদি কিছুটা কমানো যায় বা সেটা থেকে ডাইভারশন বা কখন হবে সেই রিগার্ডিং, তো সেই যে একটা দিশা, একটা মার্গ দেখানো, সেই জায়গার সাথে যারা যুক্ত আছেন, সেই জায়গাটা কিন্তু অপেক্ষাকৃত বেটার হবে। মানুষকে সফট করবে, কিন্তু ভিতর থেকে খুব কনভিকশন দেবে। মানে সফট মানে কিন্তু সে দুর্বল তাকে ভাববেন না। তো এবং তার সাথে তার ফ্যামিলি লাইফ, তার যে অ্যাসোসিয়েটেড যে জীবন, সেটাকে সে কনসলিডেট করা, সঠিক পথে পরিচালিত করা, সেগুলো কিন্তু বেশ দেখা যাবে এই সময় অর্থ, শরীর, মানসিক, আধ্যাত্মিক সব দিক থেকেই বিকাশ বা রেস্টোরেশনকে কিন্তু ডাইরেক্টলি এক্ষেত্রে করছে, মানে শো করছে। এবং তার সাথে সারা পৃথিবীতে এখন যে একটা ফাইন্যান্সিয়াল যে একটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে চলছে, পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট দেশ তার শুধুমাত্র নিজের স্বার্থকে চিন্তা করে সে বিভিন্ন দেশের মধ্যে যে ট্রেড ইমব্যালেন্সেস তৈরি করছে এবং বিভিন্ন রকম প্রেশার তৈরি করছে, দেখবেন এই চেতনা বা মানসিকতা সেখান থেকে ফিরে আসবে এবং পরিস্থিতি হয় ফিরে আসবে অথবা ফিরে আসতে সে বাধ্য হবে, কারণ পরিস্থিতি অন্যায় কাজের প্রতিকূলে তাকে সাহায্য করবে না। এতদিন করেছে কিন্তু এখন আর করবে না। যারা সব থেকে বেশি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে কথা বলে, তারাই পারমাণবিক অস্ত্র প্রথম নিক্ষেপও করেছে, এবং আজও সেখানকার মানুষ কম বেশি অসুস্থতার মধ্যে দিয়ে আছে, কারণ রেডিয়েশন এখনো আছে।
যারা সামান্য পড়াশোনা করেছেন সেই রিগার্ডিং, আমার যেহেতু বিষয় ছিল, আমি খুব ভালো করে বিষয়টি জানি যে কতদিন পর্যন্ত, কত যুগ পর্যন্ত এর ইম্প্যাক্ট থাকে। তো সব থেকে যারা যে কথা বলে তারাই সব থেকে অপপ্রয়োগটা করেছে এবং অগণিত মানুষের হত্যা, এবং হত্যা শুধু নয়, মানে বীভৎস হত্যার বা ক্ষতির সাথে যুক্ত। তারাই আবার সেই দেশকে এখন প্রোটেকশনও দেয়। মানে এটাই হচ্ছে আয়রনি, কিন্তু কিছু করার নেই। তো সেই জায়গায় কিন্তু আপনারা দেখবেন যে পার্শ্ববর্তী প্রচুর জায়গা থেকে তার পরোক্ষ চাপ, কারণ হয় পরোক্ষ চাপের দ্বারা সে নির্দিষ্ট পথে আসবে, অথবা তার মধ্যে কোনোভাবে চেতনার উদয় হবে যে না, এইসব করে আমি বেশি দিন আমি জিনিসটাকে ঠেকাতে পারবো না, কারণ পৃথিবী আর সেই 1970-80 সালের পৃথিবী নেই। পৃথিবী এখন 2025 সালের অগাস্টের একদম শুরুর দিকের পৃথিবী। তো এই পৃথিবীর সাথে বেশি দিন এইরকম কাজ করা যাবে না। তো সেটা থেকেও দেখবেন যে, অর্থাৎ আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে একটা সার্বিক জায়গার মধ্যে একটা মোটামুটি অন্তত পরবর্তী 2.5 মাস একটা ব্যালেন্স সিচুয়েশন কিন্তু থাকবে, এবং সবার মধ্যে কিছুটা চেতনার উন্মেষ হবে যে এর বেশি যদি আমি যাই তাহলে কিন্তু বিপদ আসতে পারে, সেটা আমারও আসতে পারে, সার্বিক সিস্টেমের আসতে পারে। তো সুতরাং আমি এর বেশি যাব না, যে লং টার্মে কোথাও থাকতে চায়। আর যে মনে করে যে না, আমি লং টার্মে থাকবো না, আমি কোনো শর্ট টার্ম কোনো কাজ করব, তাহলে সে তার স্টেক সে নিতে পারে, সেটা ব্যক্তিগত স্তরে একেবারে। আর দশাগত যার ক্ষেত্রে শিফটিং হচ্ছে, কোনো বড় দশার থেকে ছোট দশার দিকে শিফটিং হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু মানে মান্থ অফ নভেম্বর থেকে গণ্ডগোলের সময় তৈরি হবে, এবং সেটা সেই সকল মানে বিশেষত শারীরিক এবং মানসিক জায়গায় কিন্তু ভীষণ পরিমাণে ভুল সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তের জন্য মানসিক অবক্ষয়, এবং মানসিক অবক্ষয় শারীরিক অবক্ষয়, বা শরীর মন একসাথে অবক্ষয়, এটা কিন্তু তারা রেসপেক্টিভলি বুঝতে পারবেন আর কি। তবে এই সময়টা যারা ব্যবহার করতে পারবেন পজিটিভ ম্যানারে, সেটা বেটার আছে। আপনারা দেখবেন যে এই সময় বিভিন্ন স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, মানুষের জীবনের যে সামাজিক মূল্যমান আছে, বাচ্চা মানে এডুকেশনের জন্য, বা বয়োজ্যেষ্ঠ মানুষের কোনো এডুকেশনের জন্য, যারা বা তাদের লাইভলিহুড বা তাদের গৃহ প্রকল্প বা তাদের যে বেসিক, আমি যেটা বলি খাদ্য বস্ত্র বাসস্থান, তারপরে স্বাস্থ্য শিক্ষা, এই যে বেসিক নিডসগুলো রয়েছে, এইখানে কিন্তু অনেক বেশি কাজ হবে এ সময়। এবং সেটা সারা পৃথিবীতে, যেহেতু জায়েন্ট প্ল্যানেট, সুতরাং সে সারা পৃথিবীতে তার তার মান্ডেন প্রকৃতি অনুসারে ফল দেবে, তার তার পরিষ্কার ব্যাপার, সেই সেই অঞ্চলের বাস্তু প্রকৃতি অনুসারে সে তার ফল প্রদান করবে, কিন্তু অবশ্যই ভালো খারাপের সংমিশ্রণে সে ফল প্রদান করবে। এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। হিলিং কোয়ালিটি বেটার হবে। যে মানুষ দীর্ঘদিন ক্রনিক ডিজিজে ভুগছেন, তার যদি সামান্য দশাগত সাপোর্ট হয় এবং সামান্য রকম তার যদি ছকের স্ট্রেংথ থাকে, তার কিন্তু জীবনে এই সময় আপগ্রেডেশন হতে বাধ্য, এবং সমাজের শতকরা 75 থেকে 80% মানুষের কিন্তু সেই জিনিসটি হবে। তো সব দিক থেকে ভালো গোচর আছে, এবং ন্যাচারাল রিসোর্স বলুন, ন্যাচারাল আমাদের আপগ্রেডেশন বলুন, আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বলুন, শনিও কিন্তু সিংহ রাশির নবাংশে নেমে আসবে। সেটিও কিন্তু 17 তারিখ, 17ই অগস্টের পর থেকে। তো যেই না সিংহ রাশির নবাংশে নেমে আসবে, এবং রাহু যেহেতু এখন বৃষ রাশির নবাংশে অবস্থান করছে, তো সব দিক থেকে কিন্তু টেকনিক্যাল আপগ্রেডেশনের জন্য খুব ভালো সময় আছে। মঙ্গলও কন্যার ঘরে জেনারেলি চলছে, এবং আমি যখন আজকে ভিডিও করছি তখন সে মকর রাশির নবাংশেই রয়েছে। তো এরপরে কুম্ভ, এবং যখন সে মেষ রাশির নবাংশে চলে যাবে, অর্থাৎ হস্তা নক্ষত্রে সে যখন প্রবেশ করবে, তখন থেকে কিন্তু আপগ্রেডেশন বা সামাজিক যে জায়গাটা একটু বিশৃঙ্খল হয়েছে, আমি কিন্তু সমাজ বলতে সারা পৃথিবীকে বোঝাচ্ছি, গ্লোবাল
ফ্র্যাটার্নিটির পক্ষ মানে বিষয় নিয়ে বলছি, এখানে কোনো ইন্ডিভিজুয়াল সেকশন বা সেক্টর নিয়ে বলছি, সব জায়গায় কিন্তু আপগ্রেডেশন লক্ষ্য করা যাবে। স্বাস্থ্য খাতে বা এই সময় এমনও সংগঠিত হতে পারে খুব বড় মেজর কোনো ডিজিজ কোনো মানুষকে হয়তো প্রাণঘাতী হয়ে উঠেছে, বা চিকিৎসকেরা সম্মিলিতভাবে তাদের নিষ্ঠার দ্বারা সেই মানুষকে কিন্তু সেখান থেকে বাঁচিয়ে আনতে পারে। এই ধরনের প্রবণতাও কিন্তু এ সময় দৃষ্ট হতে পারে, সেটাও খুব পজিটিভ গ্রোথ। তো সব দিক থেকে উইন উইন সিচুয়েশন আছে। শনি বকরি আছে, বাট বকরি থাকলেও শনি 16 তারিখের পর থেকে 4 মিনিট গতিতে চলে যাবে রেট্রোগ্রেড মোশনে। তো একটু স্লো ফল দেবে, স্লাইট স্লো ফল। টোটাল ফল প্রদানের ক্ষমতাকে যদি 100 ধরা হয়, তাহলে র্যাপিডিটি অফ প্রোভাইডিং দ্য রেজাল্টস সেটা ধরুন 65 থেকে 70 হবে %, কিন্তু ফল কিন্তু প্রোভাইড করবে এবং পজিটিভ ডাইরেকশনে দেবে। তো আমাদের সেটাকে গ্রেসফুলি অ্যাকসেপ্ট করা উচিত, পূর্ণিমার দিন ব্রত করা উচিত, যাতে এটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি। আমি শুধু একটি বিষয় আপনাদের বলে দেবো এখানে, এটা আমি প্রথম বলছিলাম যে এই নক্ষত্রের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, যেহেতু নক্ষত্রের পরিবর্তন এখানে খুব স্লো হবে এবং প্ল্যানেটের পরিবর্তন ফার্স্ট হবে। তো তার ফলে যারা প্রপারলি প্ল্যানিং না করে কাজ হাত দেবেন, বা এরকম হলো যে হঠাৎ করে চলে আসলো কোনো কাজ, দেখবেন অনেক সময় সেই কাজ খুব স্মুথলি এক্সিকিউটেড হয়ে যায়। সেরকম ধরনের কোনো কাজ, বিশেষত সেই কাজের সাথে যদি কোনো দূর সম্পর্কীয় কোনো মানে ধরুন ফিউচার প্ল্যানিং আছে, আপনি কোনো একটা প্রপার্টি কিনছেন, কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করছেন, এরকম যদি কিছু হয়, তাহলে সেটা কিন্তু করার আগে অনেক কিছু চিন্তা করে বা তেমন হলে কাউকে ছক দেখিয়ে তারপরে কিন্তু বিষয়টির প্রতি এগোবেন। তাহলে দেখবেন সেটার মধ্যে ব্যালেন্স থাকবে, না হলে কিন্তু ইমব্যালেন্স করে দিতে পারে। আমি এবার লগ্ন ভিত্তিক আপনাদের বলে যাব মেষ থেকে মীন পর্যন্ত। আপনারা দয়া করে একটু শুনবেন, এবং যারা প্রথম দিকে একটু শুনবেন, আমি যেহেতু টাইম স্ট্যাম্প এখানে কিছু দিই না, প্রত্যেক দিনই মানুষ বলেন, সেটা হয়ে ওঠে না আমার পক্ষে। তো যিনি প্রথমে দেখবেন দয়া করে একটু টাইম স্ট্যাম্প দিয়ে দেবেন, যারা সংক্ষিপ্ত সময়ে দেখতে চান তারা দেখতে পারেন আর কি। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 9th এবং 12th হাউসের লর্ড জুপিটার সে আপনার 3rd হাউস দিয়ে গোচর করছে। 3rd হাউস আমাদের নর্মাল কনভিকশন, দৃঢ় প্রত্যয়, আমাদের সিবলিংস, আমাদের নেইবার, আমাদের প্রচেষ্টা, বিশেষত যে প্রচেষ্টার সাথে ব্যক্তিগত উদ্যোগ যুক্ত থাকে সেই প্রচেষ্টাকে দর্শায়। এবং 6th, 7th এবং 8th হাউসও টু সাম এক্সটেন্ট প্রচেষ্টাকে দর্শায়, কিন্তু সেই প্রচেষ্টার সাথে অন্য মানুষ বা অন্য কোনো ইনস্টিটিউশন যুক্ত থাকে সেক্ষেত্রে, কিন্তু এটা একদম ব্যক্তিগত স্তরে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপগ্রেডেশন দেবে, এবং সেই আপগ্রেডেশন মাধ্যমে আপনি কিন্তু আপনার জীবনে বিশেষত বৃহস্পতির যে মুভমেন্ট আছে, ফাস্ট মুভমেন্ট আছে, এবং সে কিন্তু কর্কটের দিকে যেতে চাচ্ছে, এবং 12ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তার গতি যথেষ্ট ফাস্ট আছে, মানে অন্তত 8 মিনিটের ওপর তো তার গতি থাকবেই। তো সেই হিসাবে আমি বলবো যে এই যে প্রায় 1 মাস সময় পাবেন, সেই 1 মাস নয় 25 দিন মতন সময় পাবেন। এই 25 দিনের মধ্যে 12ই সেপ্টেম্বরের মধ্যে চেষ্টা করুন যে নিজের যে সমস্ত জায়গাগুলোতে উইকনেস আছে, কর্মের জায়গা, ফ্যামিলিগত জায়গা, তাছাড়া ধরুন কমিউনিকেশনের জায়গা, যেহেতু সেই ঘরের ডিসপোজিটারও এতদিন বকরি ছিল বুধ, তো সেও ডাইরেক্ট হয়ে যাচ্ছে 11 তারিখ। সুতরাং কমিউনিকেশনের জায়গা, কমিউনিকেশনের মাধ্যমে কাজের জায়গার ডেভেলপমেন্ট, এবং বৃহস্পতি সরাসরি এখানে আপনার 7th, 9th এবং 11th হাউসে দৃষ্টি আছে। সুতরাং যারা বিভিন্ন রকম ধরুন কমিউনিকেটিং কাজ করেন, কোনো বিপিও কেপিওর কাজ করছেন, বিভিন্ন রকম হোটেল ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, কোনো রেস্টুরেন্ট, এগুলো রিগার্ডিং কাজকর্ম করছেন, তারা কিন্তু এই সময়টাকে খুব পজিটিভলি ইউজ করতে পারেন। বিশেষত এমন কোনো কাজকর্ম যার সাথে কিন্তু কোনো স্পিরিচুয়াল কাজ যুক্ত আছে,
মনে করুন আপনি কোনো ট্যুর কন্ডাক্ট করছেন, সেই ট্যুর হয়তো কোনো মনে করুন যে আপনি শ্রী বিশ্বনাথ মন্দির দর্শন করাতে নিয়ে যাচ্ছেন একদল পিলগ্রিমেজ যারা আছেন। তো সেই জাতীয় কাজের সাথে যুক্ত যারা আছেন, সেক্ষেত্রে আপনার যেরকম নৈতিক বা মানসিক জায়গাটাকে উন্নত করবে, সেরকম আপনাকে কিন্তু ফাইন্যান্সিয়ালিও আপনি যে কাজের জন্য করছেন সেখান থেকেও কিন্তু আপনাকে গ্রোথ দেবে। তো দুটোর ক্ষেত্রেই কিন্তু এখানে পজিটিভ আছে। ডোনেশন অবশ্যই করবেন, এবং বিশেষত এডুকেশন বা ধরুন ছোট বাচ্চাদের তাদের খাওয়া দাওয়া রিগার্ডিং বা তাদের শিক্ষা, বা একটু বয়োজ্যেষ্ঠ হলে তাদের বস্ত্র বা খাদ্য রিগার্ডিং ডোনেশন অবশ্যই করার চেষ্টা করবেন। পরিবারের মধ্যে শান্তি স্থিতি আমি যথেষ্ট বেটার দেখতে পাচ্ছি, এবং পরিবারের মধ্যে যেটা ধরুন যে ইন্টিগ্রিটি থাকে সেটা কিন্তু বেটার হবে, এবং আপনার সোশ্যাল এবং আপনার যে কমিউনিকেটিং যে ফ্যাক্টর আছে সেগুলো কিন্তু এনহ্যান্সড তৈরি হবে। শরীরকে কিন্তু, শরীরের যে ওবেসিটি সেই লেভেল থেকে কিন্তু নিজেকে সাবধান রাখবেন। শরীর ভারী হয়ে যেতে পারে অতিরিক্ত, এবং টু সাম এক্সটেন্ট ইনসাবঅর্ডিনেশন এ সময় হতে পারে, বা আপনার যে বস আছেন তার সাথে কোনোভাবে মনোমালিন্য বা ব্যাপারটা একটু খারাপ দশায় থাকলে এক্সট্রিম পজিশনেও যেতে পারে, সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আর শরীরের অতিরিক্ত মেদ বা ওজন বৃদ্ধিজনিত যে সমস্ত ডিজিজ আছে, সেটা ব্লাড সুগার, ব্লাড প্রেশার বা অন্যান্য যত রকম লিভার ফ্যাটি হয়ে যাওয়া যত, সেগুলোর দিকেও কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 8th এবং 11th হাউসের লর্ড বৃহস্পতি, সে আপনার 2nd হাউসে রয়েছে। দেখুন বৃহস্পতি নিয়ে অনেকে অনেক কথা বলেন, আমিও আমার মতন বলি, আমি যতটুকু পণ্ডিতদের থেকে আমি যতটা বুঝতে পেরেছি তার ভিত্তিতে বলি। তো সেক্ষেত্রে বৃহস্পতি গুরু অবশ্যই, কিন্তু মাতৃরূপা গুরুর মতন। বৃহস্পতি যদি কখনো খুব নেগেটিভ কাজ করে, খুব নেগেটিভ, তাহলে বৃহস্পতি খুব বেশি হলে নিউট্রাল হয়ে যায়। বৃহস্পতির নিউট্রাল হয়ে যাওয়াটাই নেগেটিভিটি, কারণ আপনার তখন মেটেরিয়াল নলেজ আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। বৃহস্পতি কিন্তু অ্যাপ্লাইড সাইডটাও দেখে, নলেজের অ্যাপ্লিকেশন, কিন্তু নলেজকে যখন আপনি ওয়ার্কে ফাংশন মানে অ্যাপ্লিকেশন করছেন, সেক্ষেত্রে বুধ এবং শনি দেখবে একসাথে। তো সেই হিসাবে নলেজ যদি আপনার অ্যাবলিশড হয়ে যায়, তাহলে কিন্তু আপনি অন্ধকারে চলে যাচ্ছেন। তো সেটাকে অনেক সময় লোকে বৃহস্পতির কুপ্রভাব বা নেগেটিভ প্রভাব নিয়ে বলে। তো বৃহস্পতি নর্মালি নেগেটিভ, গুরু কখনো নেগেটিভ প্রভাব দেয় না। গুরু যদি তার শিক্ষা প্রদান বন্ধ করে দেয়, তাহলেই অন্ধকারে তলিয়ে যাবে সব কিছু, আর কিছু করার দরকার নেই। তো সেই মানুষটি কি হবে? সেই মানুষটি কোনো খারাপ সঙ্গে পড়ে যেতে পারে, তার মার্গদর্শন হবে না, তো সেই মানুষটির তো জীবনটা এমনি নষ্ট হয়ে গেল। তো এর থেকে আর কি খারাপ হতে পারে? সুতরাং নিউট্রাল হয়ে যাওয়া মানেই নেগেটিভ। তো এই জন্য ভাববেন না যে 8th হাউসের লর্ড মানে সে কিছু। বৃহস্পতি যেখানেই থাক, বৃহস্পতি কিছু পজিটিভ ইম্পেটাস আপনাকে দেবেই, এবং আপনার 2nd হাউসে রয়েছে। সুতরাং আপনার ফ্যামিলি, আপনার ফ্যামিলি রেস্টোরেশন, ফ্যামিলি ইন্টিগ্রেশন, এবং দ্বিতীয় থেকে তৃতীয় ঘরের দিকে তার জার্নি রয়েছে। আমাদের আলোচনাটা যেহেতু মূলত 11ই নভেম্বর পর্যন্ত আছে আজকের, তো সেই হিসাবে পরিবারের মধ্যে যে সমস্ত অসঙ্গতি যদি কোনো কারণে গত 2.5-3 মাসে তৈরি হয়ে থাকে, সেগুলোর এই সময় আস্তে আস্তে ঠিক হওয়া, এবং কর্মের জায়গা ঠিক হওয়া। বৃহস্পতির দৃষ্টি আপনার সরাসরি যেখানে প্রদান করছে সেই জায়গাটিও আপনাকে কিন্তু ক্লিয়ার করবে। যেমন ধরুন বৃহস্পতির ডিরেক্টলি দৃষ্টি রয়েছে আমাদের 8th হাউসে, আপনার দৃষ্টি রয়েছে, তারপরে আপনার 10th হাউসে দৃষ্টি রয়েছে, তারপরে আপনার সেখান থেকে আপনার 12th হাউসেও দৃষ্টি রয়েছে। তো সেই হিসাবে দৃষ্টি রয়েছে, মানে আমার হ্যাঁ, বৃহস্পতি 6th, 8th এবং 10th দৃষ্টি রয়েছে। তো 6th এবং 8th দৃষ্টি, আমি একটু আগে 12th নয়, ক্ষমা করবেন। তো 6th এবং 8th যে দৃষ্টি, সেটা কিন্তু কর্মের এফোর্টকে খুব বেশি এনহ্যান্সড করে অ্যাকচুয়ালি। মানে আপনি যেখানে কাজ করছেন বা কোনো কারণে কাজ খুঁজছেন, সেই রিগার্ডিং কিন্তু জায়গাকে খুব এনহ্যান্সড করে। সুতরাং সেই জায়গাটাকে
এই সময় আপনি আপনার সম্পূর্ণ এফোর্ট যদি সেখানে লাগান তাহলে কিন্তু কাজের জায়গায় আপনার শিফটিং থেকে শুরু করে আপনার নতুন কাজ আসা বা সেই সংক্রান্ত জায়গার আপগ্রেডেশন হওয়া, ডোমেইন চেঞ্জ হওয়া, সেটাও কিন্তু খুব বেটার শো করছে আপনার ক্ষেত্রে। তদুপরি কাজের জায়গার গুণগত মান উন্নত হওয়া, হিউজ রেসপন্সিবিলিটি আসা, সেই রেসপন্সিবিলিটিকে ডিসচার্জ করা, আপনার সিনিয়র অথরিটির সাথে আপনার বেটার কমিউনিকেশন হওয়া, সেই সংক্রান্ত জায়গাও কিন্তু দেখাচ্ছে। যারা জব সিকার আছেন তাদের জন্য কাজের জায়গাও কিন্তু আপগ্রেড করছে। নর্মালি বৃহস্পতির দশমে দৃষ্টি রয়েছে, তো ন্যাচারাল কাজের জায়গায় আপগ্রেডেশন কিন্তু এখান থেকে শো করছে। এবং অ্যাসেন্ডেন্টের লর্ড শুক্রেরও কিন্তু অবস্থান বেটার আছে, সে বুধের ঘরে রয়েছে, এরপরে সে চন্দ্রের ঘরে যাবে। তো আপনাকে কিন্তু মানে কাজ ওরিয়েন্টেড যে জায়গা আছে, তো সেটাকে কিন্তু আপনি ফুলফিল করবার চেষ্টা করুন এবং পরিবারের ইন্টিগ্রিটি বজায় রাখুন, তাহলেই বেটার আছে। আপনার সন্তানদের কিন্তু আপগ্রেডেশনও এই সময় ভালো শো করছে। বাট একটা জিনিস শুধু বলি, বেশি ইগোইস্টিক হবেন না এ সময়। অর্থাৎ নিজের মত হয়তো আপনি ঠিকই জানেন, কিন্তু তথাপি একবার ভেরিফাই করে নেবেন আপনার থেকে যিনি বেশি জানেন বলে মনে করেন সেরকম কোনো ব্যক্তির থেকে একবার ভেরিফাই করে নেবেন। এবং পরিবারের স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখবেন। ব্লাড সুগার এবং কিডনিজ এবং প্রস্টেট থেকে সাবধান। ফিমেলদের ক্ষেত্রে তার সাথে সাইটিকা জাতীয় যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে কিন্তু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন বৃহস্পতি অ্যাসেন্ডেন্টের ওপর দিয়ে পাস করছে এবং তার 5th 7th এবং 9th তার ধর্মত্রিকোণ অংশের মধ্যে রয়েছে এবং বৃহস্পতি নিজে গুরু, দ্য এল্ডার। তো যখন অ্যাসেন্ডেন্টের ওপর দিয়ে জুপিটার থাকে বা কারুর যদি বেস হরোস্কোপি অ্যাসেন্ডেন্টের ওপরে জুপিটার থাকে, তাহলে কিন্তু সবসময় দেখা যায় যে তার হরোস্কোপে জুপিটার যদি খুব উইকও থাকে সেখানে, তাহলেও কিন্তু সে এমন কিছু ব্যক্তির দ্বারা সারা জীবন গাইডেড হয় বা সাহায্য পান যিনি কিন্তু নলেজেবল পারসন এবং তাকে সঠিক মার্গ দেখাতে কিন্তু সাহায্য করে। তো এখানে জুপিটার যেহেতু সক্ষেত্রে মানে নিজের মিথুনের ঘরে রয়েছে এবং নক্ষত্র পরিবর্তন করছে এবং দ্বিতীয় ঘরের দিকে অগ্রসর হচ্ছে, এটি অত্যন্ত পজিটিভ গোচর হিসাবে মানা যায়। কারণ অ্যাসেন্ডেন্টের লর্ড সে নিজেও কিন্তু আস্তে আস্তে মানে ডাইরেক্ট হয়ে যাচ্ছে 11 তারিখ থেকে। সুতরাং আপনাকে সব দিক থেকে উইন উইন সিচুয়েশন দেবে। নিজের কাজের জায়গায় কাজের ভিত্তিপ্রস্তর তৈরি করা, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, যারা বিভিন্ন রকম সেলফ ওরিয়েন্টেড কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ প্রাইমারি ক্রিয়েটিভিটির বিভিন্ন কাজের সাথে, আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন, বিজনেস করছেন, সেলফ এমপ্লয়েড আছেন, তাদের জন্য কিন্তু খুবই ভালো সুযোগ এ সময় দেবে, প্রজেকশন দেবে আপনাকে। যারা স্টিরিওটাইপ কাজের সাথেও যুক্ত রয়েছেন তাদের জায়গায়ও কিন্তু প্রচুর ইনোভেটিভ সেকশন আপনাকে এ সময় টাচ করে যাবে এবং আপনি সেটাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার অবশ্যই মান সম্মান খ্যাতি প্রতিপত্তি সেগুলো বৃদ্ধি পাবে। শুধু বৃদ্ধি পাবে নয়, আপনার কিন্তু কোনো সামাজিক স্তর থেকে কোনো পুরস্কার বা সেই জাতীয় আশারও কিন্তু বেটার যোগ এ সময়ে দৃষ্ট হচ্ছে। বিবাহের যোগ পূর্ণমাত্রায় দৃষ্ট হচ্ছে। ফিমেল হলে তো অনস্বীকার্য মানে দৃষ্ট হচ্ছে। সুতরাং যারা বিবাহের চিন্তা ভাবনা করছেন তারা এ সময় বিবাহের জন্য চেষ্টা করতে পারেন। তবে নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত এই সময়টায় বিবাহ দেবেন না। অর্থাৎ অঘ্রাণ মাসের প্রথম 20-22 দিন বিবাহ না দেওয়াই বাঞ্ছনীয়। একান্ত যদি আপনার হরোস্কোপ দেখে কোনো পণ্ডিত যদি বলে থাকেন যে না এটা দেওয়া যেতে পারে, তবেই আপনি অগ্রসর হতে পারেন, আদারওয়াইজ নট। আপনার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বা স্পিরিচুয়াল ইনক্লিনেশন, নলেজ, গুরুর সাথে প্রপারলি সাক্ষাৎ, ইনিশিয়েশন, দীক্ষা, এই নক্ষত্রের সাথে কিন্তু দীক্ষাও যুক্ত, যেটা আমি
হয়তো মিস করে গেছি জেনারেল আলোচনার সময়। তো যারা মনে করুন এই সময় নিতে চান তারা নিতে পারেন, তবে আমি বলবো শনি ডাইরেক্ট হওয়ার পরে দীক্ষা নেবেন, অর্থাৎ 28শে নভেম্বর স্যাটার্ন ডাইরেক্ট হবে, তার 10 দিন পরে। এই সময়টা আমি বললাম 8ই ডিসেম্বর পর্যন্ত। তারপরে এই ধরনের কাজ আরও 6 মাস থাকবে, তারপরেও বৃহস্পতি 6 নয় 7 মাস বৃহস্পতি থাকবে এই নক্ষত্রে। সুতরাং সেই সময় কিন্তু আপনারা এই প্রসেস ইনিশিয়েট করতে পারেন। অ্যাজ এ হোল এই সময় প্রচুর স্পিরিচুয়াল জার্নি হবে। যারা এডুকেশনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ আছেন, বিভিন্ন হিলার আছেন, বিভিন্ন ধরনের ধরুন যারা কর্পোরেট বা ইন্ডাস্ট্রিয়াল লজের সাথে যুক্ত আছেন যারা, তারা এই সময় কাজ করতে পারেন। যারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল লজের সাথে যুক্ত আছেন, যে সমস্ত প্লিডার আছেন যারা, তারাও কিন্তু এ সময় যথেষ্ট মান সম্মান খ্যাতি অর্জন করবেন। মানুষের অধিকার এবং তার বেসিক রাইটসের জন্য যারা লড়াই করেন, যে সমস্ত ব্যক্তিবর্গ, সেটা সামাজিক স্তরে হোক, সেটা আইনগত স্তরে হোক, যে কোনো স্তরে হোক, যারা লড়াই করেন তাদের জন্য সেই সমস্ত ব্যক্তিবর্গ কিন্তু এ সময় বহুবিধ যোগ্য মানুষের সাপোর্ট পাবেন এবং সেই লড়াইকে একটা পরিণতির দিকে নিয়ে যেতে পারবেন। সেদিক থেকেও কিন্তু খুব ভালো যোগ আছে। যাদের ক্ষেত্রে অর্থোপেডিক সমস্যা রয়েছে বা মিড লোয়ার ইন্টেস্টাইনে সমস্যা রয়েছে, গল ব্লাডারে সমস্যা রয়েছে, তারা কিন্তু এই সময় একটু সাবধানে থাকবেন এবং কোনোভাবে ওয়েট যেন না বাড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। আপনাদের কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টাল গ্রোথ এ সময় দৃষ্ট হচ্ছে এবং আগামী যে 2.5 মাস সময় আছে সেটাকে দয়া করে কাজে লাগান। খুব খারাপ দশা থাকলেও কিন্তু আপনাকে বেটার ফল এ সময় প্রোভাইড করবে এবং ইমুভেবল প্রপার্টির সাথেও কিন্তু আপনাকে যুক্ত করতে পারে। যদি আপনি সেদিকে কোনোভাবে ইন্টেনশন থাকে, নিতে চান এরকম কিছু, তাহলে সেই সংক্রান্ত ব্যবস্থাপনার দিকেও কিন্তু আপনি এগোতে পারেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, সেটা হচ্ছে দেখুন 6th এবং 9th হাউসের লর্ড জুপিটার, সে আপনার 12th হাউসে রয়েছে এবং এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর এই সবকটা রুমের সাথেই বৃহস্পতি কিন্তু যুক্ত রয়েছে। অ্যাকচুয়ালি 4এও যুক্ত রয়েছে, 4, 6, 8, 12তে তো নিজে বৃহস্পতি বসে রয়েছে। তো এটা অ্যাকচুয়ালি মোক্ষ ত্রিকোণ আমরা বলি, এবং যারা যত বেশি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকবেন, ডোনেশন, বিভিন্ন রকম সামাজিক ব্যবস্থাপনা যেখানে মানুষের অধিকার তথা মানুষকে তার ধরুন তার যে রাইটস আছে সেটা প্রদান করার জন্য যে সমস্ত কাজকর্ম করা হয়। ধরুন একটা ছোট বাচ্চা, সে কোনো কারণে হয়তো এডুকেশন তার হচ্ছে না, তার এডুকেশনের ব্যবস্থা করা, বা তার কোনো ডিজিজ আছে তার চিকিৎসার ব্যবস্থা করা, অ্যাফরেস্টেশনের ব্যবস্থা করা, প্রকৃতির সাথে কিন্তু ভীষণভাবে যুক্ত কোনো পশু পাখিকে যত্ন করা বা তার জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা করা, খাদ্যের ব্যবস্থা করা, এই জাতীয় কাজের সাথে যারা যুক্ত এবং যারা যত বেশি এই সময় ভেজ মানুষ হবেন, যারা কোনো রকম ননভেজ আর্টিকেলের সাথে যত কম যুক্ত থাকবেন, তারা কিন্তু স্পিরিচুয়াল গ্রোথ এবং স্পিরিচুয়াল ইনক্লিনেশন অত্যন্ত বেশি পাবেন। দেখুন 9th হাউসের লর্ড জুপিটার অলসো, যে আপনার হায়ার এডুকেশনকে দেখায়, এবং সেই বৃহস্পতি 12th বসে রয়েছে এবং অ্যাসেন্ডেন্টের দিকে তার মুভমেন্ট আছে। অ্যাসেন্ডেন্ট ধরে আমি বলি, কিন্তু আমি তো দেখি না। অ্যাসেন্ডেন্ট মানে বোঝায় অ্যাকচুয়ালি একদম বাজার চলতি যে সমস্ত পুস্তক আছেন তাতে এটা বোঝানো হয়, সেটা হচ্ছে সেই ব্যক্তি নিজে। তো অ্যাসেন্ডেন্ট এবং অ্যাসেন্ডেন্টের দিকে জুপিটার আসছে মানে আপনাকে আপনার এডুকেশনের জন্য বিদেশের সাথে বা দূরবর্তী কোনো নলেজেবল ইনস্টিটিউশনের সাথে আপনাকে যুক্ত করছে, কোনো গুরুর সাথে যুক্ত করছে। এবং 6th হাউসেরও লর্ড সেটা বৃহস্পতির মূল ত্রিকোণ। তো হিউজ এফর্টকেও কিন্তু এখানে দর্শাচ্ছে, যার দ্বারা কিন্তু আপনি সেই ভবসাগরের পার হতে পারেন এবং বাই টেকিং ইমেন্স নলেজ, সেটা মেটেরিয়াল নলেজ হতে পারে। যদি বারবার বলছি, শনি যদি ছকে খুব উইক হয় তাহলে মেটেরিয়াল নলেজ,
শুক্র কেন্দ্রিক ছক হলে মেটেরিয়াল নলেজ, না হলে কিন্তু বোথ স্পিরিচুয়াল অ্যান্ড মেটেরিয়াল নলেজ দুটোরই কিন্তু একসাথে আপগ্রেডেশন এখানে শো হচ্ছে। তো কিন্তু এক্সপেন্ডিচার যথেষ্ট হাই রাখবে, বাট এই এক্সপেন্ডিচারটা না এরকম হতে পারে যে আপনি কোনো ধরুন কারুর এডুকেশনের জন্য ব্যয় করলেন, কোনো সামাজিক ক্ষেত্রে ব্যয় করলেন, কোনো কারুর ধরুন কোনো রোগ চিকিৎসার জন্য ব্যয় করলেন, বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কোনো চিকিৎসা বা কোনো আপগ্রেডেশনের জন্য ব্যয় করলেন, গৃহ নির্মাণের জন্য ব্যয় করলেন। তো সেক্ষেত্রেও কিন্তু হতে পারে, যেটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এক্সপেন্ডিচার অনেক হচ্ছে, ক্যাপিটাল ব্রেক করছে, কিন্তু লং রানে কিন্তু সেটা আপনাকে বেটার ফল দেবে। একদম থ্রোট অংশ থেকে, গলার মিড পজিশন থেকে আপার লাংস পর্যন্ত অংশকে সাবধান রাখবেন ঠান্ডা লাগা থেকে। হৃৎপিণ্ডের বাঁদিকের অংশ অর্থাৎ বাম অলিন্দ এবং বাম নিলয় সেদিকে যত্ন রাখবেন। যাদের মধ্যে ব্লাড কোনোভাবে পায়ের দিকে চলাচলের সমস্যা রয়েছে, ব্লাড থিনার খেতে হয় রীতিমতো, তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। ফ্যাটি লিভার থাকলে কিন্তু খুব সাবধানে থাকবেন এ সময়। সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন 5th এবং 8th হাউসের লর্ড সে আপনার 11th হাউসে রয়েছে, এবং 11th হাউসের দিক থেকে তার গোচর সংগঠিত হচ্ছে আপনার 12th হাউসের একদম শুরুর দিকের নবাংশে, যেটি বর্গোত্তম নবাংশ। তো সেদিক থেকে আপনাকে আমি বলবো যে আপনাদের এই যে গোচর ফল দেবে সেটার মধ্যে একটা মিশ্রতা থাকবে। দেখুন 5th হাউস জেনারেল ডেভেলপমেন্টের ঘর, সন্তানের ঘর, হায়ার এডুকেশনের ঘর, প্রেম প্রণয়ের ঘর, যে কোনো অ্যাডিশনের ঘর জীবনে, যেটা পজিটিভ অ্যাডিশন, এবং সেটা বৃহস্পতির নিজের মূল ত্রিকোণের ঘর। 8th হাউস যেরকম আপনাদের কিছু ক্লেশ এবং কিছু বলতে পারেন কিছু অবস্ট্যাকল যেরকম দেয়, সেরকম ধরুন পৈতৃক জায়গা থেকে আপনাকে লাভও দেয় এবং সাডেন ট্রান্সফরমেশন দেয় এবং সাডেন মানিও দেয়, কারণ সে 2nd হাউসের 7th হাউস। তো সেই হিসাবে কিন্তু সেটা কখনোই অ্যাকাউন্টেড হয় না, অর্থাৎ আপনি কিছুক্ষণ আগেও বুঝতে পারবেন না যে এখান থেকে একটা অর্থ আপনার আসতে পারে, কিন্তু সাডেন কিন্তু অর্থ দেয়। 8th হাউস যদি কারুর খুব মজবুত থাকে, আমি সেই মানুষকে দেখেছি স্পেকুলেশনের দ্বারা তার কিন্তু প্রচুর অর্থ আসে, তবে অবশ্যই শনি ছকে মজবুত হতে হবে, নাহলে কিন্তু সেটি হয় না। তো 11th হাউসে আছে, তো ন্যাচারালি আপনার সন্তান, আপনার ফ্যামিলি এ সময় গ্রোথ কিন্তু প্রচুর আসবে, কিন্তু অবস্ট্যাকেল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এক্সপেন্ডিচার কিন্তু হেভি হতে থাকবে, অর্থাৎ আয় ব্যয়ের মধ্যে সাম্যের কিন্তু একটা আপনি অভাব অনুভব করবেন। পয়সা আসবে, আসবে বলেই ব্যয় হবে, এবং ব্যয় এবং আয়ের মধ্যে আপনি অনেক সময় অ্যাকাউন্ট মেনটেন করতে পারবেন না, মনে হবে এই আসলো কোথা দিয়ে বেরিয়ে গেল টাকা। হ্যাঁ, অবশ্যই আপনাকে কিছু অ্যাসেট দিয়ে যাবে, কিন্তু সেটিকে যে একদম প্রপারলি প্ল্যান করে অ্যাপ্লিকেশন করার মতো সিচুয়েশন সেটা কিন্তু থাকবে না, কিন্তু প্রভূত অর্থ আপনাকে প্রদান করবে, এটি নিয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। যাদের দশাগত স্টেট বেটার আছে এবং ছকের মেজর প্ল্যানেটের মোটামুটি মাঝারি থেকে একটু আপগ্রেডেড পজিশন আছে অন্তত স্ট্রেংথের দিক থেকে, তারা কিন্তু এ সময় অবশ্যই প্রভূত অর্থ আর্ন করতে পারবে, বিকজ 5th, 8th, 11th কম্বিনেশন তৈরি হচ্ছে, এবং যদি দৃষ্টিগত জায়গা দেখেন সেটা কিন্তু 3rd, 5th এবং 7th দৃষ্টি এখান থেকে দিচ্ছে। তো সেখান থেকেও আপনার পপুলারিটি, আপনার কাজের ক্ষেত্রে প্রপার এক্সিকিউশন সব কিছু কিন্তু এখান থেকে মানে দেখা যাচ্ছে আর কি। যারা সন্তানদের হায়ার এডুকেশন বা সেই সংক্রান্ত চিন্তাভাবনা করছেন, প্রচুর এক্সপেন্ডিচার হলেও সেটা করতে পারেন, কারণ সেটা কিন্তু লং রানে আপনাকে বেটার ইফেক্ট দেবে। মানে সন্তানদের কিন্তু আপগ্রেডেশনের অত্যন্ত ভালো সময় আছে, সময়টিকে যদি কাজে লাগাতে পারেন তাহলে সব দিক থেকে উইন উইন সিচুয়েশন আছে। ইমুভেবল প্রপার্টির যোগ আছে প্রচুর এ সময়, বাট আমি বারবার বলছি পয়সাকে প্রপার ওয়েতে আপনার মতন করে ইউজ আপনি করতে পারবেন না,
ছকের যদি বুনোট অত্যন্ত বেশি হয় তবেই সেটাকে আপনি করতে পারবেন, আদারওয়াইজ দেখবেন যে 50% মানির কিন্তু কোনো অ্যাকচুয়াল অ্যাকাউন্টস থাকছে না, কোথাও খরচা হয়ে যাচ্ছে। এই সময় যেটা চেষ্টা করবেন সেটাতে যে কোনো কাজ আপনার যতটা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার সম্পূর্ণ বিকাশের দ্বারা করতে। হতে পারে আপনি ভুলই করলেন, আপনার সমস্ত কিছু ভুল হলো, কিন্তু আপনি সেই কাজটাতে ফাঁকি দিয়ে করবেন না। আপনি ভুল জানেন তাই ভুল হয়েছে, বা ক্যালকুলেশন করতে ভুল হয়েছে, বা জিনিসটা ড্র করতে ভুল হয়েছে, হুইচ এভার, কিন্তু অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে যেন কোনো সমস্যা না আসে, না হলে কিন্তু সমস্যা আপনার ব্যক্তিগত জীবনে আসার যোগ কিন্তু দৃষ্ট হচ্ছে। শারীরিকভাবে লিভার এবং প্যানক্রিয়াসের যত্ন রাখা, এবং ফিমেলদের ক্ষেত্রে আপার অ্যাবডোমেনের কিন্তু সমস্যা যদি থাকে, বা যাদের ক্ষেত্রে অ্যাংজাইটি হাইপারটেনশনের প্রবলেম আছে, তারা কিন্তু একটু বেশ নজর দেবেন। ভেহিকেলেরও প্রচুর যোগ রয়েছে এ সময়, প্রচুর মানে দামি ভেহিকেল আর কি কেনার যোগ আছে। সেটা অবশ্যই ইন্ডিভিজুয়াল তার ফাইন্যান্সিয়াল স্টেটাসের উপর ডিপেন্ড করবে। তো সব মোটামুটি মোটের উপরে ভালো সময় বলা যেতে পারে এটিকে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন বৃহস্পতি আপনার কেন্দ্রগত রাশি, মানে 4th এবং 7th হাউসের লর্ড, সে আপনার 10th হাউসে রয়েছে। দেখুন জুপিটারকে 10th হাউসে বলা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে। অনেক মহর্ষি আছেন যারা বলেছেন জুপিটার 10th হাউসের প্ল্যানেট নয়, কারণ কর্মভাবের অধিপতি কখনো জুপিটার হতে পারে না। কর্মভাবের অধিপতি সবসময় স্যাটার্ন, সেই জন্য জুপিটার জেনারেল 10th হাউসে এসে নিচ হয়ে যায়। আমরা শিক্ষক শিক্ষিকা এদের সবসময় সাম্মানিক প্রদান করি, রেমুনারেশন দিই, স্যালারি দিই না কখনো। স্যালারি কর্মচারীদের হয়। তো শিক্ষকের স্থান হচ্ছে সমাজে সব থেকে ওপরে। তো সেই হিসাবে তার জায়গাটা, সে 10th হাউসে কখনো শিক্ষক, কখনো কর্মচারী নয়। তো সেই হিসাবে পণ্ডিতদের মধ্যে একটা প্রভেদ আছে যে 10th হাউসে, কিন্তু জেনারেলি দেখা গেছে যে মকরের ন্যাচারাল কালপুরুষের নিচ ঘর আছে, কিন্তু বৃষ বা মিথুনের ঘরে কিন্তু বৃহস্পতি কম্পারেটিভলি বেটার ফল দিয়েছে, এবং সেটা একটা লেভেল অফ আপগ্রেডেশন কিন্তু কাজের জায়গায় দেয়। বিশেষত পুনর্বসু নক্ষত্রে যাচ্ছে, নিজের নক্ষত্রে 4th 7th হাউসের লর্ড, এখানে যেহেতু কেন্দ্রপতি জুপিটার নিচে আরেকটি কেন্দ্রে অবস্থান করছে এবং সেখান থেকে 11th দিকে টার্ন নিচ্ছে, তো জেনারেলি এবং 2nd হাউসের দৃষ্টি আছে, তো ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাকে বেটার দেবে, নতুন কাজের সুযোগ দেবে। আপনি যদি নতুন কাজ শুরু করতে চান তাহলে মিড অফ অগস্ট থেকে শুরু করতে পারেন। স্পাউসের সাথে একত্রে কোনো ব্যবসা শুরু করতে পারেন, বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সাথে কোনো ব্যবসা শুরু করতে পারেন, কোনো বন্ধুর সহচর্যে, কোনো ক্লোজ বন্ধুর সহচর্যে 12ই সেপ্টেম্বরের পর থেকে কোনো ব্যবসা শুরু করতে পারেন, সেটাও আপনার ক্ষেত্রে কিন্তু ফ্রুটফুল ফল দেবে। এবং আপনাকে সমাজে প্রতিষ্ঠা প্রতিপত্তি সেটাও কিন্তু টু সাম এক্সটেন্ট বৃহস্পতি দেবে। মেন্টাল পিস আপনাকে কিন্তু অনেকটাই দেবে। কোনোভাবে আপনার ছকে শনি বা বৃহস্পতির মতন গ্রহ যদি গণ্ডান্থ না থাকে, বা গণ্ডান্থ স্টেটে যদি বকরি না থাকে, গণ্ডান্থ শুধু নয়, যদি বকরিও থাকে তার সাথে, তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলছি সেই ফল প্রদানের ক্ষেত্রে কিন্তু অনেকটা কম দেবে। বা শুক্র মঙ্গল কোনো কারণে দুজনের মধ্যে একজন বকরি আছে, বা দুজনে একই ডিগ্রিতে কোনো জলকারক রাশিতে রয়েছে, বিশেষত কর্কট বা বৃশ্চিকের ঘরে বা তুলার ঘরে রয়েছে, তাহলেও কিন্তু ফল প্রদানের ক্ষেত্রে কম দেবে এ সময়। মোটের ওপরে সময় কিন্তু বেটার আছে, আমি এটুকু বলবো। অনেক পুরনো কাজ, যেগুলো আটকে থাকা কাজ, সেগুলো কিন্তু গতি পাবে এ সময়। এবং দশা এবং ছকের স্ট্রেংথ যদি বেটার থাকে তাহলে কিন্তু বেশ কিছু কাজ এ সময় প্রপারলি এক্সিকিউটেড হবে, এবং সেটা লং রানে আপনার ক্ষেত্রে কিন্তু ফ্রুটফুল হবে। সুতরাং সেই দিকে আপনি এ করে চিন্তা করে যদি নিজের প্ল্যানিং তৈরি করেন, বেটার আছে। আপার অ্যাবডোমেনের দিকে, স্প্লিন লিভারের দিকে নজর দেবেন। হার্টের আপার পোর্শন, অর্থাৎ মানে বাম এবং ডান অলিন্দ, সেদিকে নজর দেবেন। যাদের ক্ষেত্রে কোনো ফরেন বডি আছে হার্টে, সেটা পেসমেকার হতে পারে, সেটা কোনো ভালভ হতে পারে, যে কোনো রকম কোনো বাইপাস হয়েছে, যাদের হৃদয় সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, তারা কিন্তু সাবধানে থাকবেন, ডাক্তারবাবুর কথা মেনে চলবেন।
যাদের ব্লাড প্রেশারের ফ্লাকচুয়েশন আছে, পালসের ফ্লাকচুয়েশন আছে, বা ধরুন কোনো এন্ডোক্রিন গ্ল্যান্ডসের কোনো ডিফর্মিটি আছে, তার জন্য সেই সংক্রান্ত সমস্যা রয়েছে, সেগুলো কিন্তু একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে চলবেন, তাহলে এই সময় কোনো সমস্যা আসবে না। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন সম্পর্কে বলে দিই। দেখুন, তুলা লগ্নের ক্ষেত্রে 3rd এবং 6th হাউসের লর্ড জুপিটার সে 9th হাউসে গোচর করছে এবং 9 থেকে 10th দিকে আসছে। 3rd হাউস থেকে আমি খানিকক্ষণ আগে আলোচনায় বলেছি যে আমাদের কনভিকশন, আমাদের এন্ডেভার, আমাদের যে ইচ্ছা শক্তি, আমাদের যে কায়িক শ্রম শক্তি, সেই শক্তি আমাদের বুদ্ধি যোগাবে এবং সেই বুদ্ধি আমাদের শক্তিতে যে কার্যকরী রূপ ধারণ করা, সেই রূপ ধারণ করার যে ওয়েপন, সেই ওয়েপন হচ্ছে স্যাটার্ন, কিন্তু তার যে ইম্পেটাসটা দেবে সেটা কিন্তু জুপিটার দেবে। তো এক্ষেত্রে, এবং সেটা কিন্তু একদম ব্যক্তিগত স্তরে, এবং 6th এবং 8th হাউসকে আমি বলেছি যেখানে কিন্তু অনেক মানুষের উপস্থিতি থাকে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক কোনো ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত থাকে, যেখানে নিজের কাজ তাদের সহযোগে বা ইন্ডিভিজুয়ালি সেখানে এক্সিকিউট করতে হয়। এই দুটো জায়গার অধিপতি সেই বৃহস্পতি আপনার 9th হাউসে পুনর্বসু নক্ষত্রে গোচর করছে। তো জেনারেলি আপনার ক্ষেত্রে গত প্রায় আমি বলবো নিয়ার অ্যাবাউট 5.5 years, 5.5 বছর যে সামান্যতম প্রোগ্রেস আপনি লক্ষ্য করেছেন, ইরেসপেক্টিভ অফ দশা, খুব ভালো দশায় থাকলে হয়তো যে প্রোগ্রেস আপনি লক্ষ্য করেছেন তার স্ট্রেংথ হতে পারে 35 থেকে 45%, এক্সেপশনাল হরোস্কোপ হলে সেটা হয়তো 55 থেকে 60% অবধি যেতে পারে। অ্যাভারেজ হরোস্কোপের কিন্তু গ্রোথ 20 থেকে 30%-এর মধ্যে বা তার থেকেও কম। সেই জায়গায় কিন্তু তার আমূল পরিবর্তন আসতে চলেছে, অর্থাৎ আপগ্রেডেশন আসতে চলেছে, ফাইন্যান্সিয়ালি, সোশ্যালি, এডুকেশনালি, ইভেন আপনার যে কর্মস্থান সেটাও কিন্তু ব্যাপক পরিবর্তন এ সময় সংগঠিত হবে। কাজের জায়গায়, অর্থনৈতিক জায়গায় এবং বিশেষত কাজের গুণগত জায়গায়, বা কাজ যদি নতুন করে রিস্টার্ট করতে চান সেই সংক্রান্ত জায়গায় কিন্তু আপনাকে যথেষ্ট বেটার ফল প্রদান করবে। অ্যাসেন্ডেন্টে জুপিটারের দৃষ্টি আছে, সুতরাং ন্যাচারাল ঊর্জা শক্তি আপনাকে প্রদান করবে এবং সর্বোপরি আপনাকে পজিটিভ কাজে আপনাকে গ্রোথ দেবে, এবং সেই গ্রোথ আপনার যে ট্র্যাজেক্টরি হবে সেই ট্র্যাজেক্টরির দিকে কিন্তু আপনাকে স্যাটার্নও এখন যেখানে রয়েছে আপনাকে কিন্তু ঠিক মার্গদর্শনে সাহায্য করবে, স্পেশালি 17ই অগস্টের পর থেকে। এবং বুধও ডাইরেক্ট হয়ে যাচ্ছে, 9th এবং 12th হাউসের লর্ডও ডাইরেক্ট থাকবে, সুতরাং আপনার গতিপথ একদম স্মুথ হবে। এবং ইরেসপেক্টিভ অফ দশা, দুর্বল দশায় হলে যে অ্যাচিভমেন্টের কথা আমি বলছি সেটা তুলনামূলক কম হবে, না হলে কিন্তু বেশ ভালোই আপনাকে ফল প্রদান করবে। সুতরাং চাকরি, ব্যবসা, সেলফ এমপ্লয়মেন্ট যেটাই করুন না কেন সেটা কিন্তু আপনাকে এই সময় যথেষ্ট পজিটিভ দিকে অগ্রসর করবে, ফ্যামিলিগত জায়গা বেটার করবে। আপনার যে ডেট পার্ট আছে বা কোনো ক্রনিক ডিজিজ যদি আপনার থাকে সেখান থেকে আপনাকে হিলিং করাবে। এই নক্ষত্রের বেসিক নির্দেশই হচ্ছে শান্তি। শান্তি তখনই আসবে যখন আপনি পরিতৃপ্ত থাকবেন, পরিতৃপ্ত তখনই থাকবেন যখন আপনার স্পিরিচুয়াল মার্গদর্শন থাকবে, তার আগে পর্যন্ত হবে না। এবং প্রত্যেকটা জায়গা স্টেপ বাই স্টেপ এই নক্ষত্রের মধ্যে রয়েছে এবং এই নক্ষত্র প্রদান করার মতন জায়গায় বর্তমানে রয়েছে, বিশেষত আগামী 2.5 মাস। তো সেই হিসেবে তুলা লগ্নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা যে কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু গতি পাবে এবং সেগুলোর আপনাকে যে অবরুদ্ধ জীবন আছে সেখান থেকে কিন্তু বেশ কিছুটা বাইরে বার করতে সাহায্য করবে। পারিবারিক ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখাচ্ছে, ইমুভেবল প্রপার্টি পারচেজেরও কিন্তু যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। বা যাই করবেন
হঠাৎ করে করবেন না, স্লোলি জিনিসটাকে নেবেন। জুপিটার ইজ এ জায়েন্ট প্ল্যানেট, অতিচার গতিতে থাকলেও খুব হুটোপাটা করে কাজ করবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু পরিণতি নেগেটিভ হতে পারে। কারণ এই নক্ষত্র কিন্তু কোনো রকম মানে গ্রিড পছন্দ করে না, ন্যাচারালি এ পরিতৃপ্তির নক্ষত্র, ন্যাচারালি এ প্রোভাইড করে। সুতরাং আলাদা করে অতিরিক্ত কিছু করবার দরকার পড়ে না, এমনি সেটা প্রয়োজনের থেকে বেশি প্রোভাইড করে দেয়। শরীরের দিকে বলবো, যাদের কিডনি রিলেটেড প্রবলেম, প্রস্টেট রিলেটেড প্রবলেম, ইউরিনারি ব্লাডার বা ট্র্যাক রিলেটেড কোনো সমস্যা, ইনফেকশন বা ধরুন ওয়াটার রিটেনশন হওয়া পেটে কোনো রকমে, এই সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু মানে উইদাউট গেটিং ডিলে আপনি কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন। চোখের এবং স্কিন রিলেটেড সমস্যা থেকেও সাবধান থাকবেন এই সময়। সন্তানেরও কিন্তু আপগ্রেডেশন খুব ভালোভাবে দৃষ্ট হচ্ছে। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলতে পারি, দেখুন বৃহস্পতি আপনার দ্বিতীয় পঞ্চমপতি, সে আপনার 8th হাউস দিয়ে গোচর করছে এবং 9th হাউসের দিকে আসছে। তো এই সময় কিন্তু চেষ্টা করবেন, আপনার 8th হাউস আমাদের সাডেন ট্রান্সফরমেশন অফ পজিটিভ এনার্জি, জুপিটার সার্টেনলি পজিটিভ এনার্জির সাথে যুক্ত, পুনর্বসু নক্ষত্র অতিমাত্রায় সেই এনার্জিকে আরও বেশি মানে আপনার কাছে গ্রহণযোগ্য করবে। কিন্তু বিষয় হচ্ছে যতটা সম্ভব চেষ্টা করবেন স্পিরিচুয়াল ইনক্লিনেশন থাকার, না হলে কিন্তু আপনি মার্গে ভ্রষ্ট হয়ে যাবেন এবং কোনোভাবে ডিরেলমেন্ট হওয়ার কিন্তু যোগ রয়েছে। নর্মাল যা গ্রোথ আছে বা যতটা স্বাভাবিক প্রচেষ্টার দ্বারা সেটাকে বাড়ানো যায়, তার বেশি কিছু করবেন না, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। আপনি রোগ ঋণ শত্রুর মধ্যে আটকে যাবেন। বিশেষত ঋণ ডেট খারাপ দশায় থাকলে, বিশেষত শুক্রের দশা বা বুধের দশায় যদি থাকেন, তাহলে কিন্তু ঋণ নেওয়ার আগে চেষ্টা করবেন প্রপার প্ল্যানিং করে ঋণ নেওয়ার, বা সেটা দ্বারা যেন কোনো অ্যাসেট তৈরি হয়, যাতে কোনো সমস্যা হলে তার বিনিময়ে সেটা যাতে ঋণ মুক্তি আবার ঘটতে পারে আর কি। তো সেই জায়গাটায় আর কি খেয়াল রেখে কাজ করবেন। যতটা সম্ভব স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, দীক্ষা, মন্ত্র, এই সমস্ত কাজের সাথে যদি যুক্ত থাকতে পারেন তাহলে বেটার ফল দেবে। হ্যাঁ, বিদেশের এডুকেশন মানে ফরেন এডুকেশনের সাথে বেটার যোগ দেখাচ্ছে এ সময়। বিশেষত সন্তানদের যদি সেরকম কোনো প্ল্যানিং করেন, তাহলে এই সময় এক্সিকিউট করবেন, সেটা বেটার ফল দেবে আপনাকে। এবং যতটা সম্ভব আপনি নিজের কাজের সীমাকে, পেরিফেরিকে নির্দিষ্ট করে তার মধ্যে থাকার চেষ্টা করবেন। সীমাকে অতিক্রম করবার চেষ্টা এই বছর না করাই ভালো। হয়তো বৃহস্পতি 1 ডিগ্রির কাছাকাছি আপনার 9th হাউসে ঢুকবে, কিন্তু সেই ফল কিন্তু আপনাকে খুব একটা প্রোভাইড করবে না, এক্সেপ্ট মেয়ের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট। সেটা কিন্তু মানে বারবার মেয়ের কথাটা বললাম, মানে খুব সামান্য 15 থেকে 20%, তার বেশি কিন্তু প্রোভাইড করবে না। আপনার স্পাউসের সাথে, ইনলজের ফ্যামিলির সাথে কিন্তু সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। কাজের জায়গায় আপনার যে সিনিয়র অথরিটি আছে তার সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। পারলে সেখান থেকে কিছু শিখবেন। নিজে অতিরিক্ত জানেন সেটা সবসময় বেশি জাহির করবার প্রয়োজন নেই, নিজেকে একটু লো রাখবেন সবসময়, তাহলে কিন্তু শান্তিতে থাকবেন এ সময়। এবং কোনো রকম বচসা, কোনো রকম বিবাদ বিসম্বাদ, এগুলো থেকে নিজেকে সেফ সাইডে রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন এই সময় কিন্তু মোটের উপরে আপনাকে বেটার দেবে। আর বৃহস্পতি যখন বকরি হয়ে যাবে তখন কিন্তু সাময়িকভাবে স্লাইট একটু বর্তমানের থেকে বেটার ফল দেবে। কিন্তু এই সময়টা আমি যেগুলো বললাম, এক্সপেন্ডিচারের ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল রাখবেন, খাদ্যের ক্ষেত্রে কন্ট্রোল রাখবেন, খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু যথেষ্ট মানে যেহেতু 2nd হাউসে দৃষ্টি আছে, সুতরাং অতিরিক্ত খাদ্য গ্রহণ করা বা যেগুলো দরকার নেই ডাক্তারবাবু নিষেধ করেছেন, বিশেষত ওবেসিটি হওয়া বা ব্লাড সুগার ওরিয়েন্টেড যে সমস্ত খাবার যদি ফরবিডেন থাকে, তাহলে সেগুলোকে কিন্তু দয়া করে মেনটেন করবেন। আর যাদের ক্ষেত্রে দেখছেন যে লোয়ার লিমসে বেশি পরিমাণে ফ্যাট কোনোভাবে ইনার্শিয়া তৈরি হচ্ছে শরীরের নিচের অংশে, কোমর থেকে নিচের অংশে,
তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, ডিলে করবেন না কোনো ব্যাপারে। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নপতি এবং 4th হাউসের লর্ড সে আপনার 7th হাউসে রয়েছে, তো কেন্দ্রাধিপতি এবং কোণাধিপতি সে নিজে কেন্দ্রে বসে রয়েছে এবং সেম নক্ষত্রে অর্থাৎ আপনার অ্যাসেন্ডেন্টের লর্ডের নক্ষত্রেই সে স্বনক্ষত্রে প্রবেশ করছে। তো এটি অত্যন্ত পজিটিভ বা ইতিবাচক গোচর হিসাবে ধনুর ক্ষেত্রে কিন্তু ধরা যায়। বেশ কিছুদিন ধরে বিশেষত 7th এবং 10th হাউসের লর্ড সে বকরি থাকার জন্য সে সব কিছুকে না আটকে রাখবে, বিশেষত ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এ সময় আপনাকে বেশ বোঝাবে। তো সেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের থেকে কিন্তু আপনি দেখবেন মিড অফ অগস্ট থেকে ধীরে ধীরে আপনি বেরিয়ে যাচ্ছেন। যদিও রাহুর দৃষ্টি আছে বৃহস্পতির উপরে, তথাপি আমি বলবো আপনার কিন্তু বিজনেসের ক্ষেত্রে বিশেষত অ্যাডভাইজারি বা ধরুন কাউন্সেলিং বা ধরুন ব্রোকারেজের বিজনেস বা ফাইন্যান্সিয়াল বা কোর ফিনান্সের বিজনেস বা ধরুন আর্ট অ্যান্ড কালচার বা আর্ট অ্যান্ড কালচারেরই ফিল্ড, ধরুন ইন্টেরিয়ার ডেকোরেশন বা ধরুন কোনো ক্যাটারিংয়ের বিজনেস, কোনো ডেকোরেটরের বিজনেস, এই সমস্ত ব্যবসার ক্ষেত্রে কিন্তু বা কোনো ধরুন লজিস্টিক্সের বিজনেস আছে সেই সংক্রান্তও কিন্তু আপনাকে বেটার গ্রোথ দেবে। এবং যারা রেস্টুরেন্ট সংক্রান্ত বিশেষত একটু মাঝারি থেকে আপগ্রেডেড রেস্টুরেন্ট বা কোনোভাবে সেখানে লজিংয়েরও ব্যবস্থা রয়েছে সেই সংক্রান্ত কাজের সাথে যুক্ত লোকেরাও কিন্তু এই সময় গ্রোথ পাবে। বিবাহের জন্য কিন্তু বেটার আছে এবং বিবাহিত জীবনকেও কিন্তু দৃঢ় করবার জন্য ভালো যোগ দৃষ্ট হচ্ছে। কোনো যদি মিউচুয়াল কোনো সমস্যা এ সময় থাকে সেই সমস্যা কিন্তু অনেকটা হিলিং হবে, ডিপেন্ডিং অন বোথ দ্য হরোস্কোপস আর কি। তো সেই দিক থেকে পজিটিভ আছে। আর একটা পজিটিভ জায়গা হচ্ছে মেন্টাল যে বিভিন্ন রকম অ্যাংজাইটি বলুন, মানসিকভাবে দুশ্চিন্তা, ভয়, অ্যাপ্রিহেনশন যেটাকে বলে, সেইগুলো কিন্তু দেখবেন অনেকটা দূরীভূত হবে। তবে অবশ্যই আপনার বেস হরোস্কোপের কতটা স্ট্রেংথ আছে তার উপর ডিপেন্ড করবে, কিন্তু পজিটিভ গ্রোথ আপনাকে এ সময় অবশ্যই দেবে, সে নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। শারীরিক ক্ষেত্রে বলবো যাদের একদম আপার মিডিল অ্যাবডোমেনে ডাইজেস্টিভ ট্র্যাকে সমস্যা আসতে পারে, গল ব্লাডারে প্রবলেম করতে পারে বা ধরুন কোথাও হার্নিয়াজনিত পেটের কোনো অংশে কোনো সমস্যা করতে পারে, লিভারের সমস্যা করতে পারে বিশেষত লোয়ার পোর্শনে। তো যাদের এই জাতীয় সমস্যা আছে তার সাথে যাদের লাংস ইনফেকশন বা ধরুন অ্যালার্জি কোনোভাবে ইএসআর অত্যন্ত বেড়ে থাকা শরীরে, রিউমেটয়েড সমস্যা, সাইনাসের সমস্যা, সেই সংক্রান্ত জায়গাও যদি থাকে সেগুলো থেকে কিন্তু নিজেকে সাবধান রাখবেন। চেষ্টা করবেন যত রকম মানুষের সাথে কোলাবোরেশনে কাজ করা রাদার দ্যান কনফ্রন্টেশন, তাহলে ব্যাপারটা অনেক বেটার হবে। মকর লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 3rd এবং 12th হাউসের লর্ড দুটোই কিন্তু যাত্রা বা আপনার এন্ডেভার তথা বহির্বাণিজ্য সেগুলোকে শো করে এবং কনভিকশনকে শো করে। সে 6th হাউসে জুপিটার রয়েছে এবং 6th হাউসে থাকার জন্য এবং পুনর্বসু নক্ষত্র কিন্তু এক্ষেত্রে আমি প্রত্যেক মকর লগ্নের বা যাদের রাশিও আছে তাদের ক্ষেত্রেও বলবো, বিশেষত চন্দ্রের নক্ষত্রে শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম বা ধনিষ্ঠাতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু শরীরের দিকে বেশি নজর দেবেন। হ্যাঁ, রোগঋণ শত্রুর মধ্যে শরীরকে বেশি ইফেক্ট করবে এ সময়, বিশেষত ক্রনিক কোনো ডিজিজ, সেটা ডাইজেস্টিভ পার্টে হতে পারে, সেটা কোনো রিপ্রোডাক্টিভ পোর্শনে হতে পারে, খুব অস্থি সংক্রান্ত, বোন ম্যারো রিলেটেড এগুলো সংক্রান্ত হতে পারে, ইভেন নার্ভাস সিস্টেম ব্রেকডাউন সংক্রান্ত সমস্যাও কিন্তু সংগঠিত হতে পারে। সেগুলো থেকেও কিন্তু সাবধান থাকবেন। যতটা সম্ভব কারোর সাথে কনফ্রন্টেশনে কিন্তু যাওয়ার আগে অনেক কিছু চিন্তা করে তারপরে যাবেন, না হলে আপনি কিন্তু মানসিকভাবে খুব লুজার হবেন। আপনি সেই যুদ্ধ জিতলেন বা হারলেন সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে আপনার অ্যাকচুয়ালি হারই হবে, মেন্টালি হার। তো
সেগুলো একটু বুঝে সেগুলো একটু আয়ত্তে এনে তারপরে সেদিকে যাওয়ার চেষ্টা করবেন। সবসময় মিউচুয়াল কোলাবোরেশনে কোনো কাজ করবার চেষ্টা করবেন, বিশেষত আপনার কাজের জায়গায়, ব্যবসা বাণিজ্য, অফিস যেগুলোই থাক না কেন সেখানে এই ব্যাপারটা কিন্তু মেনটেন করবেন। নাহলে সেখান থেকে কিন্তু যথেষ্ট বেগ আপনাকে দেবে। যতটা বেশ কিছু আমরা যেগুলো কথায় কথায় বলি যে উটকো ঝামেলা এসে উদয় হওয়া, উটকো ঝামেলা কিন্তু আপনাকে বেশ কিছু পোহাতে হবে। এবং ইভেন কর্কটের ঘরেও কিন্তু ভাববেন না যে 7th হাউসে জুপিটার ঢুকলেও আপনাকে সেই সমস্যা থেকে খুব একটা প্রতিহত করবে। এই সমস্যাটা কিন্তু কন্টিনিউ থাকে। জুপিটার এক্ষেত্রে কিন্তু খুব মানে এখন যেখানে গোচর করছে সেটা কিন্তু ফাইন্যান্সিয়ালি স্লাইট আপগ্রেডেশন আপনাকে করবে। বেশ কিছু নতুন, বিশেষত যারা ম্যানুফ্যাকচারিং কাজের সাথে যুক্ত, বেশ কিছু নতুন অর্ডারপত্র বা একটু অর্থনৈতিক যোগান দেবে, কিন্তু মেন্টালি খুব রেট্রোগ্রেড রাখবে এ সময়। মানসিকভাবে আপনি কখনোই খুব বেশি নিজেকে মেলে ধরা, প্রপারলি ধরুন কারোর সাথে কমিউনিকেট করা, কোঅর্ডিনেট করা, এগুলো কিন্তু আপনি করতে পারবেন না এবং মানসিক একটা বাধার মধ্যে থাকবেন। বিশেষত যদি কারোর স্যাটার্ন ওই সব অংশেই অবস্থান করে, মনে করুন মকরে আছে বা কুম্ভে আছে বা ধনুরাশির একদম শেষের দিকে আছে, তাহলে কিন্তু এই মানে এর যে মাত্রা সেটা অনেকটা বেড়ে যাবে। তো চেষ্টা করবেন যতটা সম্ভব কোলাবোরেশনে কাজ করার এবং নিজের ক্রোধ বা নিজের হঠকারিতা সেগুলোকে পরিত্যাগ করে কাজ করা, তাহলে কিন্তু অনেকটা বেটার হবে। এবং ফিন্যান্সকে খুব প্রপারলি রেগুলেট করবার চেষ্টা করবেন। আর শারীরিকভাবে আপনাদের বলেছি, এছাড়াও শোল্ডারের দিকে যাদের ধরুন জয়েন্ট পেইন বা ফ্রোজেন শোল্ডার এ সমস্ত আছে, বা কোনোভাবে বাঁদিকের শোল্ডার থেকে বাঁ হাত পর্যন্ত কোনো রকম কোনো অস্বস্তিকর পেইন বা এরকম কিছু সংগঠিত হচ্ছে, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। কোনোভাবে যদি দেখেন যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে মুখ্যত, তার মধ্যে নিয়ন্ত্রণ কম আসছে, তাহলেও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 2nd হাউসের লর্ড এবং 11th হাউসের লর্ড সে কিন্তু জুপিটার। সেই জুপিটার আপনার 5th হাউসে গোচর করছে এবং পুনর্বসু নক্ষত্রের নিজ নক্ষত্রে গোচর করছে। তার ফলে যারা ধরুন হায়ার স্টাডিজে রয়েছেন, ইভেন যারা মিডিল বা লোয়ার স্টাডিজেও রয়েছেন, তাদের জন্য কিন্তু বেটার আছে। অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য খুব বেটার ফল এ সময় প্রদান করবে। বিশেষত যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম বা ধরুন কোনো অল ইন্ডিয়া এক্সাম বা কোনো আন্তর্জাতিক কোনো পরীক্ষা সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কিন্তু খুব বেটার ফল প্রদান করবে। এবং অনেক কঠিন বিষয় তারা কিন্তু এ সময় খুব সহজে আত্মস্থ করতে পারবে এবং যেগুলো তারা বেশ কিছুদিন আগেও হয়তো ভয় পেতেন বা কোনোভাবে সেগুলো অ্যাভয়েড করে অন্য কোনো চ্যাপ্টার থেকে তারা সেইগুলো সাবসিডাইজ করবার চেষ্টা করতেন, তো সেগুলো কিন্তু তাদের করতে হবে না। তারা খুব কঠিন জিনিসও খুব সহজ বুদ্ধিতে তারা অ্যাডপ্ট করতে পারবেন এবং সেটা তাদের জন্য পজিটিভ জায়গা আছে। এবং সব থেকে বড় ব্যাপার, যারা বিভিন্ন হায়ার এডুকেশন রিসার্চ রিলেটেড কাজ, যারা মনে করুন বিভিন্ন ফরেন এডুকেশন সেগুলোর চেষ্টা করছেন, তাদের জন্যও কিন্তু খুব বেটার ফল প্রদান করছে। এবং কাজের জায়গাতেও আপনাকে কিন্তু আপনার যে দক্ষতা, আপনার যে এফিসিয়েন্সি যেটা আছে সেটা কিন্তু পূর্ণ মাত্রায় এক্ষেত্রে এক্সপোজড হবে এবং আপনি যেখানে কাজ করছেন সেখানেও তারাও উপকৃত হবে, আপনিও কিন্তু উপকৃত হবেন। আপনার জেনারেল যে আপগ্রেডেশন আছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। 5th হাউসের লর্ড বুধ সেও কিন্তু আপনাকে রিলিফ দিয়ে দেবে মোটামুটি 14-15 তারিখের পর থেকে। সুতরাং উইন উইন সিচুয়েশন আছে এক্ষেত্রে। এবং স্যাটার্ন যদিও আপনার অ্যাসেন্ডেন্টের দিকে তার গতি আছে, কিন্তু সেও অনেকটা দূরে আছে। যদি একদম 27-28 ডিগ্রিতে গিয়ে অ্যাসেন্ডেন্টের যদি কোনোভাবে লগ্নস্ফুট না হয়, তাহলে কিন্তু মানে তার নিচে থাকলে খুব একটা প্রবলেম আসার নেই, অন্তত অক্টোবর অবধি তো নেই। যা আসবে সেটা নভেম্বরে গিয়ে আসবে, তো সেটার জন্য আলাদা করে সেই সময় কিছু বলে দেওয়ার বিষয় থাকবে, সেটা বলে দেব।
কিন্তু বর্তমানে সময় খুবই বেটার আছে, সেটাকে ইউটিলাইজ করুন। বিশেষত ছাত্রছাত্রী বা সেই সমস্ত পেশার সাথে যারা যুক্ত, যারা শিক্ষক শিক্ষিকা আছেন বা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন ইনস্ট্রাক্টর আছেন যারা রিসার্চ রিলেটেড কাজে, সেই সমস্ত কাজেও কিন্তু তারা অসম্ভব ভালো মানে পথ প্রদর্শক হিসাবে কাজ করবেন এবং ছাত্রছাত্রীরাও ভীষণভাবে উপকৃত হবেন। একদম স্পেসিফিক্যালি আপনাদের রাইট কিডনি, প্রস্টেট এবং হাঁটু মানে প্যাটেলা অংশ থেকে কিন্তু মানে অর্থোপেডিক পোর্শন থেকে সাবধান থাকবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নপতি এবং 10th হাউসের লর্ড সে 4th হাউসে আছে, তো কেন্দ্রপতি কোণপতি কেন্দ্রে বসে রয়েছে, তো এবং তার গতি রয়েছে 5th হাউসের দিকে এবং অতিচার গতিতে রয়েছে, সুতরাং মোটের ওপরে কিন্তু আপনাকে বেটার ফল প্রদান করবে। বিশেষত কাজের জায়গা, লোয়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, অন্তত হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সব ছাত্রছাত্রীদের জন্য খুব বেটার আছে। যারা নতুন জবের জন্য ট্রাই করছেন, যারা জীবনের কোনোভাবে কোনো ডোমেইন শিফটিং করবার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু খুব বেটার ফল এ সময় প্রদান করবে। বাড়িতেও কিন্তু বেশ পিসফুল একটা এনভায়রনমেন্ট থাকবে। শুধু অ্যাম্বিশন লেভেল, রাহুর যেহেতু দৃষ্টি আছে, সে আপনার দ্বাদশে বসা এবং সেখান থেকে 5th বা 9th উল্টো দিক থেকে দৃষ্টি সে দিচ্ছে জুপিটারের ওপরে এবং দুজনেরই কমন দৃষ্টি 8th হাউসের ওপরে রয়েছে। এখানে অ্যাকচুয়ালি 4th, 8th এবং 12th দৃষ্টি আছে, সেটাও মোক্ষ ত্রিকোণ। তো তার ফলে যতটা সম্ভব ভ্রমিত থেকে বাঁচার চেষ্টা করবেন, না হলে রাহু কিন্তু মানে যেটা মোক্ষ ত্রিকোণ আছে সেই ফলটা আপনাকে পেতে দেবে না। এবং যতটা সম্ভব নিজেকে স্পিরিচুয়াল ইনক্লিনেশনের দিকে নিয়ে যাবেন, তত কিন্তু আপনি ন্যাচারালি যেটা মেটেরিয়াল গ্রোথ আপনার হওয়ার সেটা ন্যাচারালি হবে। তার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই, সেটা কাজের জায়গা হোক, ব্যবসার জায়গা হোক, ফ্যামিলি সংক্রান্ত চিন্তা ভাবনা হোক, হুইচএভার, সেটা আপনাকে কিন্তু অবশ্যই ভালো ফল প্রদান করবে। এবং আপনি যদি কোনো ইমুভেবল প্রপার্টি বা সেই সংক্রান্ত কোনো চিন্তাভাবনা করে থাকেন, কোনো লোন পত্র সেসব কিছু ভাবছেন, তাহলে সেটা কিন্তু এ সময় আপনি অনায়াসে করতে পারেন এবং সেটা আপনাকে অক্টোবরের এন্ডের মধ্যে কিন্তু মেটেরিয়ালাইজ করে দেওয়ারও চেষ্টা করবে এখানে পূর্ণ মাত্রায়। দশা ভালো থাকলে কিন্তু অবশ্যই মঙ্গলের স্টেট, মঙ্গলের পজিশন যদি আপনার ছকে বেটার থাকে এবং শনি যদি মাঝারি লেভেলের স্ট্রেংথ থাকে, তাহলেই কিন্তু আপনি পূর্ণ মাত্রায় ফল পাবেন। কাজের জায়গাতেও কিন্তু আপনি পূর্ণভাবে ধরুন সফলতা বলুন বা ধরুন আপনার হায়ার অথরিটির কাছে নিজের যে কাজ তার স্বীকৃতি বলুন, আপনার যারা জুনিয়র আছেন তাদের সাথে একত্রিতভাবে কাজ করার মানসিকতা বলুন, সব দিক থেকে কিন্তু বেটার যোগ আছে। স্প্লিন এবং লিভারের যত্ন নেবেন, যাদের সুগারের সমস্যা আছে তারা কিন্তু শরীরের দিকে এ সময় বিশেষ যত্ন নেবেন।